আজকের সেশনে আমরা শুরু করছি জিআরই স্ট্রাকচার এন্ড কন্টেন্ট দিয়ে। কন্টেন্ট বলতে জিআরই তে কি কি টেস্ট করা হয়, কি ধরনের প্রশ্ন আসে, কোশ্চেন টাইপস গুলো কি কি, সবকিছু আমরা দেখবো। তার আগে জিআরই কি ধরনের পরীক্ষা হয়, পরীক্ষার স্ক্রিনটা দেখতে কেমন, স্কোর কেমন, সেগুলো সম্পর্কে ধারণা নেব। আর মূল টার্গেটটা হবে কোশ্চেন টাইপস এর উপরে, ভার্বাল কোশ্চেনটা কেমন হয়, ইস্যু টাস্ক রাইটিংটা কেমন হয়, কি কি ধরনের কোশ্চেন হয়, কিভাবে তাদেরকে আনসার করা উচিত, প্রত্যেকটা আমরা উদাহরণ সহ দেখবো। তো প্রথম যে বিষয়টা সেটা হলো একটা ক্রেডিট দেওয়ার আছে আজকে সেশনে। আমার মনে হয় শুধু দুইটা স্লাইড আমি বাইরে থেকে নিয়েছি, অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রত্যেকটা স্লাইডের কন্টেন্ট অফিসিয়াল জিআরই থার্ড এডিশন থেকে নেওয়া। এখানেই সবকিছু আছে, এবং আমি যেটা বলেছিলাম আপনাদেরকে আগেও, যে ইউ নিড টু রিড দিস বুক ফ্রম কভার টু কভার, ফ্রন্ট টু ব্যাক কভার, একেবারে প্রত্যেকটা সেন্টেন্স আপনাদের পড়া উচিত। জিআরই সম্পর্কে যাবতীয় তথ্য এই অফিসিয়াল জিআরই তে আছে। একটা জিনিস শুধু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে জিআরইস কোশ্চেনের স্ট্রাকচার, অর্থাৎ আগে যে টাইপের ছিল এখন সেখান থেকে ছোট হয়ে শর্টার ভার্সন এসেছে, যেটাকে শর্টার জিআরই বলছে। আর আগের ভার্সনটাকে, আগের বলতে যেটা 23শে সেপ্টেম্বর অক্টোবরে শুরু, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ছিল, 20 তারিখ 22 তারিখ পর্যন্ত, সেটাকে অনেকে লিগেসি জিআরই বলে ডিফাইন করছে, কারণ ওল্ড জিআরই তো আগেরটাকে 2011-র আগের ভার্সনকে বলে। তো বর্তমানে যে ভার্সন, সেখানে তিন ধরনের মেজার আমাদের আছে। এডব্লিউএ বা অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট। অ্যানালিটিক্যাল রাইটিং এর জন্য একটা এসে কোশ্চেন আপনাকে লিখতে হবে, 30 মিনিট সময় পাবেন, এবং দ্য এক্সাম স্টার্টস উইথ দিস অ্যানালিটিক্যাল রাইটিং। আগে দুটো ইস্যু ছিল, একটা ইস্যু রাইটিং এসে ছিল, একটা ইস্যু রাইটিং, একটা আর্গুমেন্ট রাইটিং, এখন একটাই আছে, সেটা হলো ইস্যু রাইটিং। এরপরে আসছে কোয়ান্টিটেটিভ রিজনিং। কোয়ান্টিটেটিভ রিজনিং, তারপর ভার্বাল রিজনিং, নট নেসেসারিলি এই সিকোয়েন্সে, কোয়ান্ট ভার্বাল, ভার্বাল কোয়ান্ট, যেভাবে আসুক। চারটা সেকশন পাবেন, একটার পর একটা অল্টারনেটিভলি আসতে থাকবে। প্রথম কোয়ান্টে থাকবে 12টা প্রশ্ন, দ্বিতীয়টাতে থাকবে 15টা প্রশ্ন। একইভাবে ভার্বাল রিজনিং এও প্রথমটাতে 12টা প্রশ্ন, দ্বিতীয়টাতে 15টা প্রশ্ন, অর্থাৎ মোট প্রশ্ন হচ্ছে 27টা করে। 27টার জন্য অ্যালোটেড টাইম জিআরই অফিসিয়াল সাইটে যেভাবে দেওয়া আছে, সেটা হলো কোয়ান্ট রিজনিং এর জন্য 47 মিনিট। হিসাব করলে দাঁড়ায় প্রতি কোশ্চেনে 1.75 মিনিট করে পাওয়া যাচ্ছে, নট টু লেস দেন 2 মিনিটস বা 1.75 মিনিটস। তো দ্বিতীয় যে টাইপটা আছে সেটা হচ্ছে ভার্বাল রিজনিং। এটাতে প্রতি কোশ্চেনে আমরা পাচ্ছি 1.5 মিনিটস করে, মানে 1.5 মিনিট করে আপনি সময় পাবেন। তাহলে 12টা কোশ্চেনের যে সেকশন, সেখানে 12 × 1.5, এগেন 15টা কোশ্চেনের যে সেকশন, সেটাতেও 15 × 1.5। এই আগের সাথে আরো দুটো মিল রেখে আমি যদি বলতে চাই, যে আগে 10 মিনিটের একটা ব্রেক ছিল আফটার 3 সেকশনস, সেটা এখন আর থাকছে না। দের ইজ নো শিডিউলড ব্রেক। প্রতি সেকশনের মাঝখানে আপনি ট্রানজিশন হিসেবে 1 মিনিট করে গ্যাপ পাবেন, এটা আছেই অ্যাজ ইউজুয়াল। আর আগে একটা আনস্কোর্ড সেকশন ছিল, 4টা সেকশন স্কোরিং করা হতো, কিন্তু একটা এডিশনাল সেকশন আমাদেরকে আনসার করতে হতো, এখন সেটা করতে হচ্ছে না। ওকে, সবাই শুনতে পাচ্ছেন কি? জি জি শুনতে পাচ্ছি। জি ভাই, ক্লিয়ার। জি ভাই শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ভাইয়া। থ্যাংকস। তো এখন আনস্কোর্ড সেকশন বা রিসার্চ সেকশন বা এক্সপেরিমেন্টাল বলে কিছু নাই। দেন আমরা যাচ্ছি স্ক্রিনটা দেখতে কেমন। জিআরই পরীক্ষায় এই স্ক্রিনটা থাকবে। এই স্ক্রিনে দেখেন উপরে কিভাবে আছে আপনার জিআরই প্রেপ টেস্ট, কুইট টেস্ট, তারপরে এক্সিট সেকশন, রিভিউ, মার্ক, হেল্প, ব্যাক, নেক্সট। আমরা মূলত একটার পর একটা কোশ্চেন আনসার করব, নেক্সট দিয়ে যাব। আমরা চাইলে ব্যাক করে আগের কোনো কোশ্চেনে আসতে পারি, আমরা চাইলে মার্ক করতে পারি কোনো একটা কোশ্চেনকে। আপনি যদি মার্ক করেন, এখানে একটা টিক মার্ক আসবে। আর অবশ্যই আমরা এক্সিট সেকশন বা কুইট টেস্ট তখন দিব না, আমরা এটা করতে চাই না। আর রিভিউতে ক্লিক করলে যেটা হবে, সেটা একেবারে শেষ কোশ্চেন, আফটার 20th কোশ্চেন এখানে আসবে, যেটা হলো এই স্ক্রিনটা। এটা হলো আমাদের রিভিউ সেকশনের অংশ, যেখানে আমাদের এইভাবে 20টা প্রশ্ন, আগের স্ট্রাকচার যেটা আছে সেভাবে এখানে আছে, যে যে কোশ্চেনগুলো আমরা আনসার করেছি, যেগুলো আমরা ইনকমপ্লিট রেখেছি, যেগুলো মার্ক করেছি, এবং যেগুলো আমি তাকাইনি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 18-র পরে 19-20 দুইটা প্রশ্ন কি আছে, 19-20 প্রশ্ন গ্রে কালারে আছে, অর্থাৎ বলছে যে নট সিন, এগুলো স্ক্রিনটাই আমি দেখিনি। আনসার গুলো মার্ক করা আছে, আনসার লেখা আছে, ইনকমপ্লিট গুলো ইনকমপ্লিট লেখা আছে, তার মধ্যে যেগুলো আমি মার্কে ক্লিক করেছিলাম আমরা, সেই মার্কের পাশে টিক মার্ক দেওয়া আছে। তো হোয়াট উই ক্যান ডু, যেমন 16 নম্বর প্রশ্নটাতে টিক ক্লিক দিয়েছে, ক্লিক করে আমি যদি ওই গো টু কোশ্চেনে ক্লিক করি, দেন ইট উইল টেক মি টু দ্য কোশ্চেন নং 16। ওকে, এই হচ্ছে স্ট্রাকচার। আর বাই দ্য ওয়ে এটাও বলে নি, এই যে প্যাসেজটা থাকে সবসময় এরকম, একটা প্যাসেজের উপরে বলছে যে 7-8 দুইটা প্রশ্ন আছে, তো আপনার প্যাসেজটা বাম দিকের স্ক্রিনে থাকবে,
ডান দিকের স্ক্রিনে প্রশ্ন নাম্বারটা থাকবে, যেমন 8 নাম্বার থাকবে, আপনি যদি নেক্সট দেন বা ব্যাক দেন তাহলে 7 নাম্বারটা আসবে। আর প্যাসেজটা যদি লম্বা হয় তাহলে দুই দিকে, এইদিকে বাম দিকে একটা স্ক্রল থাকবে। কোশ্চেন যদি কোনো কারণে বেশি লম্বা হয়, কোশ্চেনের পাশে একটা স্ক্রল থাকবে, এখানে স্ক্রল। এই হলো স্ক্রিনের পরিচয়, যে আমার নাম্বার কত, কোশ্চেন কিরকম থাকে, প্রতি কোশ্চেনে আমরা কতটুকু টাইম নিচ্ছি। এটা কিন্তু আমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। যে 1.5 মিনিটস করে আমরা ভার্বালে প্র্যাকটিস করতে পারছি কিনা, কোয়ান্টে 1.75 মিনিট করে আমরা পারছি কিনা। এখানে আবার ব্যাপার আছে যে সবগুলো প্রশ্নই যে আমি এই সময়ের মধ্যে একটা একটা করে আমাকে সময় মেনটেন করতে হবে, ব্যাপারটা তো এরকম না। আমার টার্গেট হচ্ছে 12টা প্রশ্ন বা 15টা প্রশ্ন এই সময়ের মধ্যে করা, 27টা প্রশ্ন 47 মিনিটস এর মধ্যে করা। তো কোশ্চেন ওয়াইজ সেখানে আবার টাইমিং এর ভেরিয়েশন থাকবে। যে ভার্বাল কোশ্চেন মানেই যে আমি 1.5 মিনিট একটা করে করবো সেরকম না। আমার সেন্টেন্স ইকুইভ্যালেন্সে আমার সময় কম লাগতে পারে, আবার আমাদের যে রিডিং কম্প্রিহেনশন সেখানে আমাদের সময় বেশি লাগতে পারে। সো আমরা ওইভাবে টাইম ম্যানেজ করবো আস্তে আস্তে। লেটস মুভ অন। স্ক্র্যাচ পেপার, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে আমাদেরকে কাগজ দেওয়া হবে কিনা, আমি এক্সট্রা কাগজ নিব কিনা, কলম নিব কিনা। ভাই আপনি কিছুই নিতে পারবেন না অ্যাপার্ট ফ্রম ইয়ার পাসপোর্ট এন্ড কনফার্মেশন লেটার, জিআরই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে সেটা ছাড়া আপনি কিছু নেবেন না। আপনি ফুড নিয়ে যেতে পারেন, সেগুলো বাইরে লকারে থাকবে। অবশ্যই আপনি ট্রাভেল করে ঢাকা গেলে ব্যাগও নিয়ে যেতে পারেন, সেটাও বাইরে লকারে থাকবে। একটু বড় সড়ো ব্যাগ হলে তারা বিরক্তি প্রকাশও করবে, আপনি চুপচাপ রেখে দিয়েন, সমস্যা নেই। খাবারের জন্য তারা একটা আলাদা লকার রাখে। এটা আগে যেহেতু 10 মিনিটের একটা ব্রেক ছিল, এই খাবার দাবারের ব্যাপারটা গুরুত্বপূর্ণ ছিল, যে 10 মিনিটের ব্রেকে বের হয়ে একটু ওয়াশরুমে যাওয়া, একটু স্ন্যাক্স নেওয়া, হালকা একটা চকলেট বা এরকম কিছু, বিশেষ করে প্রোটিন বার বা বাদাম বার এরকম কিছু একটা নিতে বলতো, যে মাথাটা ফ্রেশ হয়, একটু রিভাইভ হওয়া যায়। এখন আর যেহেতু ব্রেক নাই, মাত্র 2 ঘন্টার পরীক্ষা টোটাল, সেই জন্য এটা নিয়েও আর কেউ চিন্তা করে না। তো এখন আর খাবার দাবারেরও বিষয় নেই। তো স্ক্র্যাচ পেপার ভেতরেই দেওয়া হবে, আপনাকে নিতে হবে না, আপনাকে পেন্সিল এবং পেপার দিবে। আপনার আহ সাধারণত 6টা A4 সাইজ শিট ওরা দিয়ে দেয়। সেগুলো আপনার যদি শেষ হয়, আপনার যদি মনে হয় যে ইউ আর অ্যাবাউট টু ফিনিশ ইট, তাহলে আপনি হাত তুলবেন, হাত তুললে ওরা এসে আপনাকে পেপার আবার দিয়ে যাবে, আগের পেপার গুলো নিয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন আপনি যদি খেয়াল রাখতে হবে, কারণ মনে করেন আপনি যদি বিটুইন দ্য সেকশন, একটা সেকশনে আপনি অঙ্ক করছেন 12টা অঙ্ক, তার মধ্যে হয়তো 4 নম্বর অঙ্কটা আপনি আবার রিভিউ করবেন, সেই অবস্থায় আপনার পেপার চাইলেন, পেপার চাইলেন, তখন আপনার আগের অঙ্ক সহ শীটগুলো কিন্তু নিয়ে গেল। তখন দেখা যায় যে মানে আপনি যেটা রিভিউ করার জন্য রেখেছিলেন সেটা আর আপনার কাছে থাকলো না। ওখানে কথা বলার কোনো সুযোগ নাই যে ভাই এটা রেখে যান, এরকম বলার কোনো সুযোগ নেই। তো ইউজ ইউর পেপার ওয়াইজলি। আর যা পেপার দেয়, আমার নতুন পেপারের প্রয়োজন হয়নি, ওই পেপারগুলোই যথেষ্ট থাকে। বরং আমাদের যেটা প্র্যাকটিস করা উচিত যে হাউ টু ইউজ দ্য পেপার ফর ড্রাফটিং, আমরা কিভাবে কাগজ কলম ব্যবহার করব সেটাই বরং আমাদেরকে প্র্যাকটিস করা উচিত, যে অঙ্কটা কিভাবে রাফ করতে হয়, কিভাবে পেজটা ম্যানেজ করতে হয়। এরপর আসছে স্কোর রিপোর্টিং। যে আমাদের 3 ধরনের স্কোর এখানে আছে, একটা ভার্বাল রিজনিং স্কোর, যেটা 130 থেকে 170-এর মধ্যে, একটা কোয়ান্ট রিজনিং স্কোর 130 থেকে 170-এর মধ্যে, এবং একটা অ্যানালিটিক্যাল রাইটিং স্কোর রিপোর্টেড অন 0 to 6 স্কোর স্কেল। আপনি কত পেয়েছেন, সে 4 পেয়েছেন বা 4.5 পেয়েছেন, এখানে 0.5-এ আসে, এখানে কোনো পয়েন্টের বিষয় 0.5 বা এরকম কোনো বিষয় নেই, পূর্ণ সংখ্যায় আসে। তো আমরা যখন বলি যে জিআরই স্কোর কত, তখন আপনার ভার্বাল রিজনিং এ কত, কোয়ান্ট রিজনিং এ কত এবং অ্যানালিটিক্যাল রাইটিং এ কত সেটা আমরা বলি। আর আমাদের এখানে একটা প্রচলন আছে এবং ইন্টারন্যাশনালি প্রচলিত হয়ে গেছে এটা, যে আমরা যখন বলি 320, আসলে স্কোর রিপোর্টিং ওই স্টাইলে টোটালে হয় না, তখন আমরা ভার্বাল এবং কোয়ান্ট যোগ করি। অ্যানালিটিক্যাল কিন্তু সেটার সাথে যোগ হয় না, সেটা সেপারেট থাকে। যোগ করে আমরা অনেক সময় মেজার করি যে কি অবস্থা আমার। আচ্ছা, স্কোর সিলেক্ট অপশন, দিস ইজ ইম্পর্টেন্ট। যে আপনি পরীক্ষা দেওয়ার পর পরই আপনি 4টা স্কোর 4 জায়গায় 4টা ইউনিভার্সিটিতে আপনি ফ্রিতে স্কোর পাঠাতে পারবেন। হ্যাঁ, এবং আপনার পরবর্তীতেও পাঠাতে পারবেন। পরবর্তীতে পাঠালে পরে আপনার মোস্ট রিসেন্ট, অল, এনি, স্পেসিফিক টেস্ট, এরকম বিভিন্ন রকম অপশন থাকবে। আপনি সেখান থেকে যেটা প্রয়োজন, যে স্কোরটা, যদি আপনি একাধিক পরীক্ষা দিয়ে থাকেন, আপনি একাধিক পরীক্ষা থেকে আপনি সিলেক্ট করে পাঠাতে পারবেন। তো যে জন্য আমি এটা এখানে রেখেছি সেটা হলো, আমি কিন্তু গত ক্লাসেও এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে ইউ শুড সিলেক্ট ইউর ইউনিভার্সিটিস আর্লি, প্রিপেয়ার ফর এলওআর, প্রিপেয়ার ফর এসওপি অ্যান্ড প্রোগ্রাম ডেসক্রিপশনস এটসেট্রা। এসডিএর প্রিপারেশন শুরু করার পাশাপাশি ওই প্রিপারেশন গুলাও নেওয়া দরকার। এখানে যেটা একটা ডাইরেক্ট বেনিফিট আছে সেটা হলো জিআরই পরীক্ষা দেওয়া মাত্র স্কোর আপনার স্ক্রিনে দেখাবে, এবং রাইটিংটা ছাড়া ভার্বাল কোয়ান্ট স্কোর দেখাবে, এবং আপনি 4টা ইউনিভার্সিটিতে ফ্রিতে পাঠাতে পারবেন। এখন আপনি যদি 4টা ইউনিভার্সিটির নামটা আপনার মাথায় না থাকে, তাহলে বা কোডটা আপনি নিয়ে না যান, সেক্ষেত্রে
আপনি তো ফ্রি অপশনটা নিতে পারছেন না, হয়তো আপনি র্যান্ডমলি 4টা জায়গায় পাঠিয়ে দিলেন, কিন্তু বাস্তবে পরবর্তীতে দেখা গেল আপনি ওখানে অ্যাপ্লাই করেননি। তখন যখন যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু $35 করে খরচ করে করে আপনাকে তখন দিতে হবে। তো আপনি 4টা ফ্রি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন আগে থেকে প্রিপারেশন নিয়ে, ইউ আর অ্যাকচুয়ালি সেভিং $35 ফর ওয়ান অফ দ্য ইউনিভার্সিটিস। খরচের একটা ব্যাপার আছে আর কি, গুরুত্ব আছে। রিপোর্টিং টাইম ফ্রেম, এটা হলো কতদিনের মধ্যে তারা স্কোরটা দেয়। সাধারণত ওরা বলে থাকে যে অ্যাপ্রক্সিমেটলি 10 to 15 ডেজ। আমি বরাবর 10ম দিনেই পেয়েছি, 15 ডেজ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়নি। আর পরবর্তীতে যখন পাঠান, এটা আমি এমনিতে বলে রাখি, যখন আমরা জিআরই স্কোর $35 খরচ করে পাঠাই তখন 2-3 দিন সময়ের মধ্যেই পৌঁছে যায়, বেশি একটা সময় লাগে না। নাও উই আর মুভিং অন টু কন্টেন্ট এন্ড কোশ্চেন টাইপস। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো অ্যানালাইজ অ্যান্ড ইস্যু টাস্ক। অ্যানালাইজ অ্যান্ড ইস্যু টাস্ক অর্থাৎ আমার যে রাইটিং টেস্টটা হবে, ইস্যু টাস্ক, এখানে আমি দুইটা ইস্যু টাস্কের উদাহরণ দিয়েছি। নাম্বার 1 যেটা আছে আমার, যে টিচার্স স্যালারিজ শুড বি বেসড অন দেয়ার স্টুডেন্টস একাডেমিক পারফরমেন্স। এটা কোশ্চেনের অংশ, একাডেমিক পারফরমেন্স, তাহলে বললো স্টুডেন্টের একাডেমিক পারফরমেন্সের উপর টিচারের স্যালারি ডিপেন্ড করে। তারপরে বললো রাইট এ রেসপন্স ইন হুইচ ইউ ডিসকাস দি এক্সটেন্ট টু হুইচ ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ক্লেম। ইন ডেভেলপিং এন্ড সাপোর্টিং ইউর পজিশন বি শিওর টু অ্যাড্রেস দ্য মোস্ট কম্পেলিং রিজনস and or examples that could be used to challenge your position. এটা একটা প্রম্পট। ফার্স্ট প্যারাটা হচ্ছে ইস্যু, প্রথম লাইনটা, আর দ্বিতীয় যে অংশটা রাইট এ রেসপন্স ইটালিক করা আছে সেটা হলো প্রম্পট। জিআরইতে এরকম ইস্যু এক একটা টপিক, যে টিচার স্যালারিজ, পরেরটা হচ্ছে সোসাইটি শুড মেক এফোর্টস টু সেভ এন্ডেঞ্জার্ড স্পিসিস, এরকম 150টা ইস্যুর একটা পুল আছে ওদের ওয়েবসাইটে। পুল, ওরা পুল শব্দটা ব্যবহার করে, POOL। দে হ্যাভ এ পুল 150টা, এবং তারা কিন্তু এখান থেকেই একটা ইস্যু আপনার জন্য সিলেক্ট করে দেবে, অর্থাৎ কোশ্চেন কিন্তু ফাঁস হয়ে গেছে, এখান থেকেই একটা দিবে। আর জিআরই যে আমি যে বইটা ব্যবহার করছি এখন, ইটিএস জিআরই অফিসিয়াল জিআরই গাইড, সেখানে এরকম প্রম্পট, প্রম্পট বলতে আমি বোঝাচ্ছি দিস ওয়ান, এটা হচ্ছে প্রম্পট। এই প্রম্পটের জন্য এগুলো আছে 6 ধরনের প্রম্পট আছে, যেগুলোর মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। চট করে আপনি পড়ে গেলে হয়তো আপনার চোখে পড়বে, নাও পড়তে পারে, কিন্তু আপনি ক্লোজলি দেখলে দেখবেন যে এই 6টার মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে। এবং আপনার স্কোরের প্রথম যে ক্রাইটেরিয়া সেটাই হচ্ছে আপনি আসলে পরিষ্কারভাবে এই জিনিসটা বুঝতে পারেন কিনা, যে আপনি প্রম্পট অনুযায়ী আপনি টাস্ক রেসপন্সটা প্রপারলি করতে পেরেছেন কিনা, সেটাই হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, এটা হলো স্কোর। স্কোর যে আমরা জেনেছি যে 1 থেকে 5, 6 পর্যন্ত, 0 থেকে 6 পর্যন্ত স্কোর দেওয়া হবে। ইটিএস অফিসিয়াল গাইড যেটা আমি ব্যবহার করছি, সেখানে প্রত্যেকটা স্কোর কত, কিভাবে লিখলে কি কত স্কোর দিবে সেরকম কিছু মডেল আনসার দেওয়া আছে, পাশাপাশি প্রত্যেকটা স্কোরকে ডেসক্রাইব করা আছে। মডেল আনসারকে আবার খুব ডিটেলসে রিভিউ করে ওরা জানিয়েছে যে এই প্রশ্নটাতে, এই উত্তরটাতে কেন আমি 4 দিলাম, এই উত্তরটাতে কেন আমি 3 বা 5 দিলাম, সেই জিনিসটা ব্যাখ্যা করেছে। তো এখানে যেটা বলছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের স্কোর গুলা দেখা যায় বাংলাদেশে সবার সাধারণত 3, 3.5, 4 এরকম স্কোর থাকে, 4.5। আহ আমার পরিচিতর মধ্যে 3.5, 4ই আমি দেখেছি বেশি। আমার নিজেরও স্কোর 2015-তে ছিল 3.5, এখন 4 আসছে। আর একটু ভালো চিন্তা করছিলাম, বাট আসেনি। স্কোর 4, এটার মানে কি, এটা আসলে কখন আপনি পাবেন বা কিভাবে লিখলে পরে আপনি স্কোর 4 আশা করতে পারেন, সেই জিনিসটা এখানে বলা আছে। সেটা কিরকম, যে টিপিক্যাল রেসপন্স ইন দিস ক্যাটাগরি কি হবে, আইডেন্টিফাইজ এন্ড এক্সামাইন্স aspects of the argument relevant to the assigned task but may also discuss some extraneous points। মানে আপনাকে আর্গুমেন্টের যে রেলিভেন্ট অংশ, অ্যাসাইন টাস্ক, সেগুলো আপনি আলোচনা করেছেন, পাশাপাশি কিছু এক্সট্রানিয়াস পয়েন্ট যেটা আসলে রেলিভেন্ট ছিল না, সেরকম কিছু পয়েন্ট নিয়ে এসেছেন। এটা আপনার স্কোর 4 এর বৈশিষ্ট্য। আপনি যদি এর চেয়ে ভালো করতে চান 4 এর চেয়ে, তাহলে আপনার কোনো ধরনের এক্সট্রানিয়াস পয়েন্টস রাখা যাবে না, অল রেলিভেন্ট টাস্ক আপনাকে আলোচনা করতে হবে, কিছু ছাড়া যাবে না, কিছু বাড়তি দেওয়া যাবে না। ডেভেলপস এন্ড অর্গানাইজেস আইডিয়া স্যাটিসফ্যাক্টরিলি বাট নট কানেক্ট দেম উইথ ট্রানজিশনস। আইডিয়া আপনি আলাদা আলাদা ভাবে করেছেন, কিন্তু সেটা ট্রানজিশনটা সঠিক হয়নি, অর্থাৎ কোহেশন কোহেরেন্সটা প্রপারলি সে পাচ্ছে না, যেটা আইএলসে কোহেশন কোহেরেন্স বলা হয়। 4টার মধ্যে একটা টপিক। সাপোর্টস ইজ মেইন পয়েন্টস এডিকুয়েটলি বাট মে বি আনইভেন ইন ইটস সাপোর্ট। মানে আপনি পর্যাপ্তভাবে করেছেন মেইন পয়েন্টস গুলো, কিন্তু কোন একটাতে বেশি হয়েছে, কোন একটাতে কম হয়েছে,
এটা হচ্ছে আপনার 4 এর লক্ষণ। দেখেন তার মানে 4 পাওয়া কিন্তু কঠিন কিছু হওয়ার কথা না, দেখে তো মনে হচ্ছে যে এরকম তো আমার লিখতেই পারার কথা। তো কিছুটা প্র্যাকটিস করলে কিন্তু স্কোর পাওয়া সম্ভব। এবং এই রাইটিং এ যেটা হয়, আমি কোনো পরীক্ষার্থীকে রাইটিং এর জন্য প্রিপারেশন নিতে দেখিনি, ইনক্লুডিং মাইসেলফ আনফরচুনেটলি। যে রাইটিং এর জন্য যে ওই যাওয়ার সময় গাড়িতে বা ফ্লাইটে আস্তে আস্তে একটু একটু করে রাইটিং আমরা দুই একটা স্যাম্পল দেখি, এইভাবে করেই আমরা রাইটিং প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি। কিন্তু রাইটিং এর স্কোর ভালো করতে হলে আপনাকে একটু প্রিপারেশন তো নিতে হবে স্বাভাবিক। এবং খুব কম ইউনিভার্সিটি রাইটিং এর স্কোর ডিমান্ড করে বা মিনিমাম স্কোর ধরে দেয়, বাট কিছু একেবারে টপ লেভেল কিছু ইউনিভার্সিটি কিন্তু দেয়। তো আপনার সিলেক্টেড ইউনিভার্সিটি যদি দেয়, সেক্ষেত্রে ইউ নিড টু টেক কেয়ার অফ দ্যাট। Generally demonstrates control of the conventions of standard written, এগুলো তো টিপিক্যাল কথাবার্তা। এরপর গেলাম ভার্বাল রিজনিং কোশ্চেন টাইপ, অর্থাৎ অ্যানালিটিক্যাল রাইটিং এর পরে আমরা ভার্বাল কোশ্চেন গুলো দেখবো। এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারো? না ভাইয়া। ওকে, লেটস মুভ অন। ভার্বাল হ্যাঁ, রিজনিং, প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। অ্যানালিটিক্যাল রাইটিং এর পয়েন্টটা মনে হয় 6 ছিল, বাট এখানে তো এক্সপ্লেনেশন দিচ্ছে 4 পাওয়ার জন্য, 6 এর রাইট? এক্সপ্লেনেশনও আপনি পাবেন, হ্যাঁ এটা হচ্ছে 4 এর জন্য এক্স্যাক্টলি। আপনি এই জিওরি গাইডে আপনি প্রত্যেকটা স্কোরের জন্যই এক্সপ্লেনেশন পাবেন। আই জাস্ট পিকড ওয়ান, যে একটা দেখাই আমি এরকম আর কি। অ্যানালিটিক্যাল রাইটিং এর উপরে আমরা একটা ক্লাস রাখবো, সেই ক্লাসে আমি আরো বিস্তারিত আলোচনা করব এবং চেষ্টা করব ক্লাসগুলোতে আপনাদের পার্টিসিপেশন বেশি থাকার। যে আমি বলে গেলে আসলে প্রিপারেশন হবে না, আপনাদেরকে লিখতে হবে, বলতে হবে, তখন প্রিপারেশন ভালো হবে। হ্যাঁ, ওকে। তো একটা প্রশ্ন ছিল, জি, রাইটিং এর এই পার্টটা তো পেপার বেস না, এটাও তো স্ক্রিনে লিখতে হবে তাই না? অবশ্যই স্ক্রিনে টাইপ করতে হবে, হ্যাঁ পেপার সেক্ষেত্রে বেস। টাইপিং স্পিডটাও ইস্যু তাই না? 20 রেগুলার মিনিট, 20-25 মিনিটে আসলে পর্যাপ্তই টাইপ করা যায়। মানে আপনার আমি যদি 400 শব্দ লিখতে চাই 20 মিনিটে, তাহলে তো আমার মাত্র 20 শব্দ করে লিখতে হয় প্রতি মিনিটে। আমাদের যে কারো টাইপের স্পিড আমরা যারা ফেসবুকে পোস্ট দিই তার চেয়ে বেশি, আর যারা অফিসে কাজ করি তাদের তো অনেক অনেক বেশি। সুতরাং থিঙ্কিংটা ইম্পর্টেন্ট বেশি। আপনার টাইপের স্পিডের কারণে সমস্যা হওয়ার কথা না। কেউ যদি একেবারে কম্পিউটারে অনভ্যস্ত হয়ে থাকেন, হি শুড প্র্যাকটিস। আর এখন তো আসলে হাত মানে সুন্দর করে ASD FG প্রপারলি আঙ্গুল বসিয়ে টাইপিস্টও কমে গেছে। দেখা যায় এক আঙ্গুলেই দুই হাতে উপর থেকে দেখে দেখে চালাতে থাকে, কিন্তু দেখা যায় স্পিডটা ঠিকই ভালো থাকে। Okay, so we have three types of questions in verbal reasoning types. Three types verbal reasoning: reading comprehension, text completion, and sentence equivalence. এবং আমরা এখন একটা একটা করে কি কি ধরনের প্রশ্ন সেটা দেখব। যে প্রথমে আসছে রিডিং কম্প্রিহেনশন কোশ্চেনে আসলে ওদের চাহিদাটা কি, ওরা আসলে কি বুঝতে চায়, আমাদের কাছ থেকে কি নিতে চায়। এখানে চাহিদাটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন কোশ্চেনে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস, অর্থাৎ আমি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য আমি আসলে বুঝি কিনা সেটা ওরা বুঝতে চাচ্ছে। ডিস্টিংগুইশ বিটুইন মাইনর এন্ড মেজর পয়েন্টস, কিছু পয়েন্ট প্যাসেজে কিছু পয়েন্ট মাইনর পয়েন্টস থাকবে, কিছু মেজর পয়েন্টস থাকবে, তাহলে আমি আসলে বুঝতে পারছি কিনা যে অথর কোনটাকে মাইনর পয়েন্টস হিসেবে দেখিয়েছে আর কোনটাকে মেজর পয়েন্টস হিসেবে দেখিয়েছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ বুঝিয়েছে। মিনিং অফ প্যারাগ্রাফস এন্ড লার্জার বডিজ, আমি প্যারাগ্রাফ সিকোয়েন্সটা বুঝি কিনা, যে একটা সেন্টেন্স বুঝলাম, এখন এই পুরো প্যারাগ্রাফের আসলে উদ্দেশ্য কি ছিল, এই পুরো প্যারাগ্রাফে আসলে আমাকে কোন স্ট্রাকচারের কোন পার্টটা কভার করেছে, পুরো প্যাসেজের উদ্দেশ্যের কোন পার্টটা কভার করেছে। সামারাইজিং স্কিল একটা ইস্যু, ড্রয়িং কনক্লুশনস একটা বিষয়, ইনকমপ্লিট ডেটা বা মিসিং ইনফরমেশন ইনফার করা, আন্ডারস্ট্যান্ডিং স্ট্রাকচার অফ টেক্সট, মানে একটা প্যাসেজে কি লিখছে, এটা হতে পারে একটা টাইপ, হতে পারে একটা প্যাসেজে লেখক কোন একটা প্রসেস বর্ণনা করছে, সেই প্রসেসের স্টেপ 1 2 3 4 কোন স্টেপে কি হয় সেটা বর্ণনা করছেন। একটা টাইপ হতে পারে আপনার একটা প্যাসেজে দুইটা পক্ষের বক্তব্যের মধ্যে, হয়তো দুইটা রিসার্চ হাইপোথেসিসের মধ্যে তিনি কম্পেয়ার করছেন, যে এই এই গ্রুপ এই কথাগুলো বলেছে, তাদের এই যুক্তি, এইভাবে তারা এই ফাইন্ডিংস পেয়েছে, আবার ওই গ্রুপ ওই যুক্তি দিচ্ছে, এই ধরনের ফাইন্ডিংস তারা পেয়েছে। এরপর যেটা আসবে অথর্স পার্সপেক্টিভস, অথর্স অ্যাসাম্পশনস, অর্থাৎ এই যে দুইটা গ্রুপ যদি হয়, তাহলে সেখানে অথরের মেন্টালিটিটা কিরকম, উনি কি খুব নিউট্রালি কাজ করেছেন, জাস্ট প্রেজেন্টেড টু আইডিয়াস এন্ড দেন ডিডন্ট গিভ হিজ ওপিনিয়ন, নাকি তিনি একটা পক্ষ সমর্থন করেছেন,
উনি কি করেছেন, ওনার ওনার আইডিয়াটা কি, অথর্স ওপিনিয়ন বা অথর্স মেন্টালিটিটা কিরকম সেখানে। অ্যাসাম্পশন, তিনি যদি কোনো কনক্লুশন ড্র করে থাকেন তার বিপরীতে অ্যাসাম্পশনটা কি ছিল। আর অ্যানালাইজিং এ টেক্সট, রিচিং কনক্লুশনস অ্যাবাউট ইট, মানে একটা জিনিসে যদি আমাকে কনটেক্সট দেওয়া থাকে এবং অ্যাসাম্পশন দেওয়া থাকে বা একটা আর্গুমেন্ট দেওয়া থাকে, সেখান থেকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট কুড বি দ্য কনক্লুশন, প্লসিবল কনক্লুশন ফর দিস প্যাসেজ, তখন আমি কনক্লুশনটা বের করব। স্ট্রেংথ এন্ড উইকনেসেস, এগুলো বেসিক্যালি ওই সিঙ্গেল কোশ্চেন শর্ট প্যাসেজ বা স্মল কম্প্রিহেনশন, যেগুলো ক্রিটিক্যাল রিজনিং এর মতো, জিমেটের ক্রিটিক্যাল রিজনিং এর আদলে সেগুলোর কথা বলছি এখানে। স্ট্রেংথস এন্ড উইকনেসেস, একটা আর্গুমেন্টের স্ট্রেংথ কি, উইকনেস কি, কিংবা নিচের কোন অপশনে আমি স্ট্রেংথটা দেখাতে পারবো, কোন অপশনে আমি উইকনেসটা দেখাতে পারবো। অল্টারনেটিভ এক্সপ্লেনেশন, এটাও ক্রিটিক্যাল রিজনিং এর একটা পার্ট। তো আমাদের এখানে আমি দুটো জিনিস পাচ্ছি, ওরা কোন এবিলিটি গুলো চায়, তার মানে হচ্ছে আমাদের দিক থেকে, নিজেদের দিক থেকে চিন্তা করলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের কোন এবিলিটি গুলা ডেভেলপ করা প্রয়োজন। অর্থাৎ আমাদের মিনিং বুঝতে হবে, সামারাইজ করতে জানতে হবে, প্যারাফ্রেজিং বুঝতে হবে খুব ভালোভাবে, যে এই এই প্যাসেজে কোনটা দিয়ে কি বোঝালো, কোনটা দিয়ে কোনটা লিঙ্ক করলো। আমাদের কনক্লুশন ড্র করতে জানতে হবে, অ্যাসাম্পশন বুঝতে হবে, আমাদের পার্সপেক্টিভ বুঝতে হবে, আর তারপর স্ট্রেংথ, উইকনেস, অল্টারনেটিভ এক্সপ্লেনেশনস ইত্যাদি নিয়ে আমাদের কাজ করতে হবে, স্ট্রাকচার বুঝতে হবে প্যাসেজের। এগুলোই হচ্ছে বেসিক্যালি স্কিলস, মেইন আইডিয়া ধরতে পারা, স্ট্রাকচার বুঝতে পারা, সামারাইজ করতে পারা, এগুলো হচ্ছে প্যাসেজের স্কিল। আর প্যাসেজ রিডিং এর জন্য যেটা করা হয় যে স্ক্যানিং টেকনিক, আমি দ্রুত একটা শব্দ খুঁজে বের করতে পারি কিনা, এই ধরনের কিছু স্কিল আছে। তো এখন আমি একটা প্যাসেজের এটা দেখাচ্ছি, অপশনটা দেখাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রিভাইভিং দ্য প্র্যাকটিস অফ ইউজিং এলিমেন্টস অফ পপুলার মিউজিক ইন ক্লাসিক্যাল কম্পোজিশন, একটা প্যাসেজ এখানে দেওয়া আছে। ওকে, এই প্যাসেজটার সাথে এখানে কয় ধরনের প্রশ্ন, তিন ধরনের প্রশ্ন আমাদের প্যাসেজ থেকে হতে পারে। একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অর্থাৎ ওয়ান আনসার, ABCDE, পাঁচটা অপশন এখানে আছে, পাঁচটা থেকে যে কোনো একটা অপশন আমাকে পিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু প্যাসেজটা একটু পড়ার চেষ্টা করি। এটা একটা মিডিয়াম সাইজ প্যাসেজ, যেটা একেবারে ছোট বলা যাবে না, আবার একদম বড় বলা যাবে না। এই মিডিয়াম সাইজ প্যাসেজে এখানে 1 2 3, 1 2 3, তিনটা প্রশ্ন দেওয়া আছে। আমরা হয়তো দুইটা প্রশ্নও পেতে পারি, তিনটা প্রশ্নও পেতে পারি। তো এখানে প্যাসেজে আমি কয়েকটা জিনিস, যেটা আমি আগের পেজে বলেছি যে হোয়াট আর দ্য স্কিলস নেসেসারি, সেটার সাথে ধারণা দেওয়ার জন্য একটু করে যাই। Reviving the practice of using elements of popular music in classical composition, an approach that had been in hibernation. এখানে অ্যাপ্রোচ বলতে কি বুঝিয়েছে? অ্যাপ্রোচ বলতে বুঝিয়েছে the practice of using elements of এই জিনিসটা, তাই না? অর্থাৎ প্রথম লাইনে প্র্যাকটিস বললো, এরপরের লাইনে যে এখানে কি করে প্র্যাকটিসটা কি, ইউজিং এলিমেন্টস অফ পপুলার মিউজিক ইন ক্লাসিক্যাল কম্পোজিশন, সেটাকে রেফারেন্স দিল অ্যান অ্যাপ্রোচ বলে, এই কথাটাকে বলেছে অ্যাপ্রোচ। এটাই হচ্ছে এক ধরনের প্যারাফ্রেজিং এর মতো, যে আমি ওই জিনিসটাকে এই শব্দ দ্বারা ইন্ডিকেট করলাম। had been in hibernation in the United States during the 1960s, composer Philip Glass embraced the ethos of popular music in his compositions. প্যাসেজে সাধারণত কঠিন কোনো শব্দ থাকে না, এরকম এথোস বা এরকম কিছু হয়তো একটু আনকমন কোশ্চেন শব্দ থাকতে পারে, বাট ওভারঅল প্যাসেজের প্রশ্ন সহজ, এই এগুলো ভালোই থাকে, খুব কঠিন কিছু থাকে না। গ্লাস বেসড টু সিম্ফনিস অন Glass based two symphonies on music by rock musicians David Bowie and Brian Eno, but the symphony sound is distinctively his. তাহলে এই যে প্যাসেজটা পড়ার পর আমাকে কি করতে হবে, সিলেক্ট অনলি ওয়ান আনসার চয়েস, সেখানে আমি করলাম the passage addresses which of the following issues related to Glass's use of popular elements in his classical compositions. এই কোশ্চেন গুলো আমাকে কোশ্চেনের অপশন গুলোকে ওয়ান বাই ওয়ান আমাকে যাচাই করতে হবে। এবং প্যাসেজে সবসময় যেটা বলা হয় যে ইউ নিড টু ফলো প্রসেস অফ এলিমিনেশন, প্রসেস অফ এলিমিনেশন ছাড়া আপনি কাজ আনসার করে দেওয়া কখনোই সঠিক নয়। অর্থাৎ আমি সবসময় চেষ্টা করব যে অপশন এ হচ্ছে হচ্ছে না, বি হচ্ছে না, সি হচ্ছে না, এভাবে পাঁচটা অপশন আমি যদি চিন্তা করছি সি হচ্ছে, ব্যাস আনসার দিয়ে গেলাম, তাহলে দেখা যেতে পারে ডি বা ই তে এর চেয়ে বেটার একটা চয়েস হয়তো ছিল, সেই জিনিসটা আমি মিস করে ফেলতে পারি। সবসময় আমাকে কিন্তু বেস্ট চয়েসটা আনসার করতে হবে, সঠিক চয়েসটা, যেটা যখন আমি অপশন সবগুলা পড়ে একটা একটা করে এলিমিনেট করব, তখন আমি বুঝতে পারবো যে কোন অপশনটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, বেশি লজিক্যাল, কোনটা বেশি মানে কোনটা সঠিক, সেটা আমি বুঝতে পারবো ভালোভাবে। তো কোনো হারি করা যাবে না, কোনো কি বলা যায়, মানে অপশন না দেখে আনসার করে ফেলা যাবে না। তো দিস ইজ দ্য সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন।
সিলেক্ট ওয়ান অর মোর আনসার চয়েসেস। এখানে দেখেন বক্স করে একটু ডিফারেন্ট, আগের গুলোতে ছিল এ বি সি ডি ই, এগুলো হচ্ছে অপশন বাটন, রাউন্ড শেপস। এখানে এটা হচ্ছে এবিসি বক্স টাইপের চেক বক্স আর কি, এটা যেখানে আপনি একাধিক অপশন সিলেক্ট করতে পারবেন। এখানে একটা আনসারও হতে পারে এবিসি থেকে, যে কোনো একটা, যে কোনো দুইটাও আনসার হতে পারে, তিনটাও উত্তর হতে পারে। হুম? আচ্ছা, দ্য প্যাসেজ সাজেস্টস দ্যাট গ্লাসেস ওয়ার্ক ডিসপ্লেস হুইচ অফ দ্য ফলোইং কোয়ালিটিস। তাহলে এটাও প্যাসেজে বক্তব্য যেগুলো আছে সেটার উপর বেস করে কোন একটা আনসার আমাকে দিতে বলছে। এখানে এবিসি তিনটা থেকে একটা, দুইটা বা তিনটাও উত্তর হতে পারে, এটা হচ্ছে মাল্টিপল আনসার। ওকে, ফাইনালি এই টাইপটা দেখেন, 3 নম্বর প্রশ্নটা এখানে আছে, সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট ডিস্টিংগুইশেস টু ওয়েজ অফ ইন্টিগ্রেটিং রক এন্ড ক্লাসিক্যাল মিউজিক। এটা হচ্ছে সিলেক্ট ইন প্যাসেজ, এটার নাম হলো সিলেক্ট ইন প্যাসেজ। এখানে আপনি ভালোভাবে দেখলে দেখবেন এখানে 5টা সেন্টেন্স আছে এই প্যাসেজে। তাহলে আপনার এখানে কাজ হচ্ছে যে ডিস্টিংগুইশেস টু ওয়েজ অফ ইন্টিগ্রেটিং রক এন্ড ক্লাসিক্যাল মিউজিক, রক মিউজিক এবং ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে ইন্টিগ্রেট করার, ডিস্টিংগুইশেস টু ওয়েজ, ইন্টিগ্রেট করার দুইটা পদ্ধতি আছে। তো একটা পদ্ধতি এই, আর একটা পদ্ধতি এই। এই কথাটা নিয়ে কোন জায়গায় বলা আছে, কোন সেন্টেন্স সেই কথাটা বলে, তো সেই সেন্টেন্সে আমি গিয়ে ক্লিক করব। ক্লিক করলে ওই সেন্টেন্সটা অটোমেটিক্যালি হাইলাইট হয়ে যাবে, সেটাই হবে আমার আনসার। এখানে আর কোনো এবিসিডি আনসার নাই। ওকে, মুভিং অন, টেক্সট কমপ্লিশন কোশ্চেন্স। আমরা রিডিং কম্প্রিহেনশন কোশ্চেন্স দেখলাম, এবার টেক্সট কমপ্লিশন কোশ্চেন। এটা হচ্ছে বেসিক্যালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা ছোটবেলা থেকে করে আসছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সিঙ্গেল ব্ল্যাঙ্ক থাকতে পারে, যেমন আমরা দেখছি, ডাবল ব্ল্যাঙ্ক থাকতে পারে, দুটা ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক থাকতে পারে, এর বেশি না। পয়েন্টস পেতে হলে, স্কোর করতে হলে আপনাকে তিনটাতেই কারেক্ট আনসার করতে হবে বা দুইটাতেই কারেক্ট আনসার করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য স্কোর। আচ্ছা, এখানে আমাদের কাজ কি? এখানে টিপিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনি প্রথমে আনসারের দিকে তাকাবেন না। থিওরিতে যেটা বলা হয় যে আনসার গুলো, চয়েস গুলো এমন ভাবে দেওয়া হয় যে এর মধ্যে একাধিক আনসার আপনার কাছে সঠিক মনে হতে পারে, এবং দে ক্যান মেক ইউ বায়াসড। যে আপনি চিন্তা করলেন যে পার্মানেন্টলি আপনি মাথায় গেঁথে গেল ইম্পারসেপ্টিভলি, প্রিকারিয়াসলি আপনি দেখলেন, এই যে দেখছি এটা হচ্ছে ভুল। আপনি সেন্টেন্সে যদি পরে যান, তাহলে সেন্টেন্সে পড়ার সময় আপনার এই আনসার দ্বারা আপনি বায়াসড হতে পারেন। সেজন্য কি করণীয়? প্রথমে সেন্টেন্সটা পড়তে হয়। ইন পার্টস অফ দি আর্কটিক দ্য ল্যান্ড গ্রেটস ইনটু দ্য ল্যান্ড ফার্স্ট আইস so blank that you can walk off the coast and not know you are over the hidden sea. Let's take a minute যে এটাতে আনসার কি হতে পারে। Let's take a minute and answer. Anyone? Precariously. Obviously no. দেখেন, এই আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। টেক্সট কমপ্লিশনে আমাদের যেটা সবসময় যে বড় ভুলটা হয়, যেটা থেকে আমাদেরকে নিজেদেরকে রিল্যান্টলেসলি, নো Relentlessly. নো, দেন imperceptibly. imperceptibly is the correct answer. Thank you. কি বলেছেন? আমি খায়রুল। Okay, thank you. So, এই যে এখানে দেখার বিষয় হচ্ছে হোয়াট উই ডু ইজ, আমরা গ্রেগমেট খুব সুন্দর করে বলে, গ্রেগ ক্লাসে খুব সুন্দর করে বলে যে ডোন্ট মেক আপ স্টোরিজ। আমি যেহেতু ওর আইডিয়াটা নিচ্ছি, ওর মতো করে বলছি, আই শুড গিভ হিম ক্রেডিট। সো গ্রেগ যে বক্তব্য, যে কথাটা বলে সেটা হচ্ছে ডোন্ট মেক আপ স্টোরিজ। আপনি যখন চিন্তা করছেন যে এই আমি হিডেন সি, আমি না বুঝে আমি হাঁটা শুরু করে দিলাম কোস্টের উপর দিয়ে, সাগরের উপর দিয়ে, আপনার মনে হচ্ছে দিস ইজ ডেঞ্জারাস, দিস ইজ প্রিকারিয়াসলি। হ্যাঁ, এই যে বায়াসটা তৈরি হয়, স্টোরি তৈরি করি, আমরা মনে মনে চিন্তা করি যে হ্যাঁ, সাগরের উপর দিয়ে হাঁটলে তো এটা ডেঞ্জারাস হবেই প্রিকারিয়াসলি, বা আমি হেঁটেই যাচ্ছি একদিক থেকে আরেক দিকে, মানে আমি রিলেন্টলেসলি, আমাদের মনে হয় দিস আর মেড আপ স্টোরিজ ইন আওয়ার হেড। হ্যাঁ, তো কি করতে হবে আমাদেরকে অবশ্যই, এবং এটাই হচ্ছে সমস্যা কিসের জন্য জানেন? শব্দ আগে দেখার সমস্যা। এই জন্য আনসার গুলো আগে দেখা যাবে না, এটাকে ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে যেটা করতে হবে,
আমাদেরকে পড়তে হবে। ইন পার্টস অফ দি আর্কটিক দ্য ল্যান্ড গ্রেডস ইনটু দ্য ল্যান্ড ফাস্ট আইস, সো ব্ল্যাঙ্ক দ্যাট, এটা ল্যান্ড ফাস্ট আইস মানে এত দ্রুত, এত আইসে পরিবর্তনটা এমন হয় যে তা কি হয়, কেমন হয়, পরিবর্তনটা কেমন হয় সেটা আমাদেরকে বলছে। সো দ্যাট ইউ ক্যান ওয়াক অফ দ্য কোস্ট, আপনি কোস্ট থেকে সরে হেঁটে যাচ্ছেন, নট নো ইউ আর ওভার দ্য হিডেন সি, আপনি জানেনও না যে আপনি হিডেন সিতে আছেন, আপনি বুঝতেই পারছেন না, এই বুঝতেই পারছেন না এখানে আসছে। সো আমরা এখন নট ইউ ক্যান ওয়াক অফ দ্য কোস্ট এন্ড নট নো ইউ আর ওভার দ্য হিডেন সি, এটা পুরো বোঝার পর আমি বুঝলাম যে সে হেঁটে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না, এই বুঝতে পারছে না এটাই হচ্ছে ওখানকার আনসার। আমি সো ব্ল্যাঙ্ক দ্যাট, ওই ব্ল্যাঙ্কের জন্য আমার একটা শব্দ দরকার যেটা হচ্ছে বুঝতে না পারা সংক্রান্ত। কি করে নেবেন আন্ডারস্ট্যান্ড, কি করে নেবেন গ্যাস, যে সে কোথায় চলে গেছে, সে যে সাগরের উপর চলে গেছে, হি ডিডন্ট হ্যাভ এন আইডিয়া, সেটার জন্য আমরা আনসারটা দিচ্ছি ইম্পারসেপ্টিবলি। মুভিং অন, এরপরে সেকেন্ড ব্ল্যাঙ্ক বা টু ব্ল্যাঙ্কস, এখানে আমাদের কাজ দেখে বোঝা যাচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ান এর জন্য তিনটা অপশন এবিসি, তার থেকে একটা নিতে হবে, ব্ল্যাঙ্ক টু এর জন্য একটা অপশন ডিইএফ থেকে একটা নিতে হবে। আমি একটু ধারণা দিচ্ছি, ভেইন এন্ড প্রোন টু ভায়োলেন্স, কারাভাজিও কুড নট হ্যান্ডেল সাকসেস, একজন সম্পর্কে বললো, তারপর একটা সেমিকোলন দিল। আমি একটা ক্লাস সম্পর্কে ধারণা দিচ্ছি যে ক্লাসে আমরা কি করব, এই যে সিগন্যাল গুলা কি কি, একটা কোশ্চেন পড়ার সময় কিভাবে পড়তে হয়, যে কুড নট হ্যান্ডেল সাকসেস, তারপর একটা কোলন দিল, তার মানে সে এই তাকে নিয়ে এখন একটা বর্ণনা দিবে, এই এর আগের অংশে যেটা আছে সেই কথাগুলোকে ডেসক্রাইব করবে। এই অংশে আছে কারাভেজিও একটা ব্যক্তি, তার সম্পর্কে যেটা বলা হয়েছে ভেইন অ্যান্ড প্রোন টু ভায়োলেন্স, তার দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তার অহং খুব বেশি, তার প্রোন টু ভায়োলেন্স, ভায়োলেন্ট টাইপের মানুষ। তো দ্য মোর হিজ ব্ল্যাঙ্ক অ্যাজ এন আর্টিস্ট ইনক্রিজড, তাহলে এখানে ভেন তার তার কি বাড়লে তার মধ্যে অহমিকা সৃষ্টি হয় সেই জিনিসটা আমার দরকার। তার সাকসেস বাড়তে পারে, তার খ্যাতি বাড়তে পারে, দ্য মোর ব্ল্যাঙ্ক হিজ লাইফ বিকেম, তার তাহলে আরো বেশি ভায়োলেন্ট সে হবে। এই যে লিঙ্ক করা, ভেইনের সাথে লিঙ্ক করা, ভায়োলেন্টের সাথে লিঙ্ক করা, এটা হচ্ছে আমাদের এখানে কাজ। সরি, where did I go? Yeah. So এখানে লিঙ্ক করা যে ভেইনের সাথে এবং সাকসেসের সাথে, এবং নট হ্যান্ডেল সাকসেস, দ্য মোর হিজ সাকসেস এজ এন আর্টিস্ট ইনক্রিজ, এইভাবে লিঙ্ক করা, এই প্র্যাকটিস গুলো আমরা ক্লাসে করব। তাহলে এখানে আনসার হচ্ছে এমিনেন্স, হিজ এমিনেন্স এজ এন আর্টিস্ট ইনক্রিজ, দ্য মোর tumultuous his life became. টেক্সট কমপ্লিশন কোশ্চেন 3, যেটা 3 ব্ল্যাঙ্ক, এই 3 ব্ল্যাঙ্কেও अगेन সিমিলারলি ব্ল্যাঙ্ক 1 এর জন্য আছে, ব্ল্যাঙ্ক 2 এর জন্য আছে, ব্ল্যাঙ্ক 3 এর জন্য আছে। এটা সাধারণত লম্বা একটা প্যাসেজ হয়, 3 to 5 সেন্টেন্সেস এখানে চলে আসে, লম্বা কোশ্চেন থাকে, এবং ইউজুয়ালি খুব বেশি ডিফিকাল্ট না হলে যেটা হয় যে প্রতিটা সেন্টেন্সে ওই সেন্টেন্সের আনসার গুলা করে ফেলা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, আপনার শুরু করাটা কোন দিক থেকে শুরু করবেন, হয়তো আপনি প্রথমটা দিয়ে শুরু করতে পারছেন না, দ্বিতীয়টা দিয়ে পারছেন না, হয়তো দেখা গেল তৃতীয়টাতে আপনি ক্লু পেয়ে গেলেন, তৃতীয়টা যখন আপনি মেলাতে পারবেন তারপর ওখান থেকে আপনি দ্বিতীয়টা এবং প্রথমটা মেলাতে পারবেন, এভাবে করেও আনসার করা সুযোগ থাকে। ঠিক আছে, আচ্ছা আমি আর এটা সলিউশনে যাচ্ছি না, জাস্ট গিভিং ইউ গ্লিম্পস অফ টাইপস অফ কোশ্চেন্স। ওকে, লেটস টক অ্যাবাউট দিস ওয়ান, সেন্টেন্স ইকুইভ্যালেন্স কোশ্চেন্স। এটা এখানে দেখেন 6টা অপশন, 5টা না 6টা অপশন, এবং ABCDE F যেগুলো আছে সেগুলো আবার বক্স করা আছে, চেক বক্স, তার মানে এটা মাল্টিপল আনসারের একটা ব্যাপার। এবং এটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স কোশ্চেন, এখানে সবসময় দুইটা আনসার হবে, নট 3 or not 1, একটা দিলেও হবে না, তিনটা দেওয়া যাবে না, সবসময় দুইটা আনসার হবে। আপনি যদি ভুলে দুইটার জায়গায় একটা দিয়ে রাখলে কিন্তু আপনি স্কোর পাচ্ছেন না। এখানেও সেম, আপনি although it does contain some pioneering ideas, one would hardly characterize the work as blank, আপনি সেন্টেন্স পড়বেন, আপনি ওয়ার্ড পড়বেন, ওয়ার্ড থেকে সেন্টেন্স মেলানোর চেষ্টা করবেন। তবে এটাতে টেক্সট কম্প্রেশনের তুলনায় আমরা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করি সাধারণত, আমি একটা ধারণা দিচ্ছি, ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। সেটা হচ্ছে আমরা এখানে জোড়া জোড়া মেলানোর চেষ্টা করি। এখানে দেখেন কোশ্চেনটার নামই হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, মানে আই এম সাপোজ টু ফাইন্ড আউট টু ওয়ার্ডস, যে দুটো ওয়ার্ড এখানে বসালে পরে প্রথম ওয়ার্ডটা বসালে সেন্টেন্সের যে মিনিং হবে, দ্বিতীয় ওয়ার্ডটার জন্য ঠিক সেই মিনিংটাই হবে, মিনিং এর কোনো পরিবর্তন হবে না, অথবা মিনিং দুটো ইকুইভ্যালেন্ট হবে, টু সেন্টেন্সেস মেড উইল বি ইকুইভ্যালেন্ট টু ইচ আদার, এটা আমার দরকার। তাহলে দ্য ওয়ার্ডস হ্যাভ টু বি সিনোনিমাস টু ইচ আদার, রাইট? তো সিনোনিমাস ওয়ার্ড আমাকে আগে বের করতে হবে, সেজন্য আমরা যেটা স্ট্র্যাটেজি ফলো করি, আমরা এটাকে গ্রুপ করে নেই, যে একটা সেট করে নেই যেখানে কোনটার সাথে কোনটা সিনোনিম হতে পারে। যেমন এখানে কোনটা কোনটা সিনোনিম হতে পারে, এটার মধ্যে
orthodox, eccentric, original, trifling, conventional, and innovative. Eccentric and innovative. Eccentric মানে কি ইনোভেটিভ বোঝায়? খামখেয়ালি পাগলাটে খেপাটে হলে কি ইনোভেটিভ হতেই হবে? Conventional and orthodox, most probably. Conventional and orthodox are synonyms. Yes, orthodox and conventionals are synonyms. Then দেখেন Eccentric ইনোভেটিভ হলে এক্সেন্ট্রিক হতেও পারে, বাট এক্সেন্ট্রিক হলে ইনোভেটিভ হবেই, বা ইনোভেটিভ হলেও যে এক্সেন্ট্রিক হবে এমন কোনো কথা নেই। জোর করে মেলানো যাবে না, দে হ্যাভ টু বি ভেরি গুড সিনোনিমস আর কি। আর কিছু আছে কি? নাই। আরেকটা আছে, Original, innovative, no. অরিজিনাল এন্ড ইনোভেটিভ। ইনোভেশন মানেই হচ্ছে অরিজিনাল আইডিয়াস, মানে নতুন কিছু, অর্থাৎ সেটা অরিজিনাল, নট ডেরিভেটিভ, নট ধার করা, কোনো কিছু থেকে আগে থেকে নেওয়া, এরকম না। দেখেন এখন কি হলো, এক্সেন্ট্রিক ট্রিপলিং আমরা বাদ দিয়ে দিলাম, এগুলা ভিন্ন জিনিস, অর্থাৎ এটা কোনো জোড়ার সাথে মিলছে না, তাহলে দে ক্যান নট বি আনসার্স ইউজুয়াল কেসেস। দুইটা সেট আমরা পেলাম, একটা অর্থোডক্স কনভেনশনাল, একটা অরিজিনাল ইনোভেটিভ। তাহলে দুইটা David জোড়া, cancel করে দাও। David cancel করে দুইটা জোড়া আমরা পেলাম। হ্যাঁ? তো দুইটা জোড়ার মধ্যে যেটা হলো, এখন আনসার চয়েস হয়ে গেল দুইটা বেসিক্যালি। আমার 6টার মধ্যে এখন আমার আনসার চয়েস হয়ে গেল দুইটা, তো আমার ভুল করার সম্ভাবনা বা সঠিক করার সম্ভাবনা এখন 50-50। এই জন্য বলা হয় যে সেন্টেন্স ইকুইভ্যালেন্সের বেলায় আমরা আগে শব্দগুলো দেখবো, অপশনগুলো দেখবো, সেন্টেন্সের আগে অপশনগুলো দেখবো, এবং অপশন থেকে আগে জোড়া মিলানোর চেষ্টা করব। এর জন্য ভোকেবের দরকার আরেকটু বেশি। সেখান থেকে আমরা জোড়া মিলানোর পরে আমরা যেটা করব, এবার দেখেন জোড়াগুলোর মধ্যেও একটা বৈপরীত্য আছে। অরিজিনাল ইনোভেটিভ এক সাইডে, অর্থোডক্স কনভেনশনাল আরেক সাইডে, দুইটা পুরা ক্ল্যাশ। তাহলে আমি এখন সেন্টেন্স পড়ে আমি বোঝার চেষ্টা করব যে কোনটা আমার দরকার। অলদো ইট ডাজ কন্টেইন সাম পায়োনিয়ারিং আইডিয়াস, এটাতে পায়োনিয়ারিং আইডিয়াস কিছু আছে, কিন্তু অলদো যেহেতু আছে, তার মানে পায়োনিয়ারিং আইডিয়াস থাকা সত্ত্বেও এটা আসলে পায়োনিয়ারিং না, সেটা বোঝাচ্ছে। ওয়ান উড হার্ডলি ক্যারেক্টারাইজ দ্য ওয়ার্ড এজ ওয়ার্ক এজ পায়োনিয়ারিং, এই তো কথা। তো পায়োনিয়ারিং সেটার জন্য তাহলে কোনটা ব্যবহার হবে? Original, innovative. অরিজিনাল এন্ড ইনোভেটিভ। তো এইভাবে আনসার করার প্রসেস হচ্ছে এই। মুভিং অন, কোয়ান্টিটেটিভ রিজনিং, এখানে আমরা ম্যাথসে চলে যাচ্ছি। ম্যাথমেটিক্সে প্রথমে অনেকের কিছু জিনিস আমি জিআরই এটিএস বই থেকে, এটিএস জিআরই বই থেকে আমি ধার করেছি, সবগুলোর মতোই, যে ম্যাথসে কি ধরনের টপিক থাকে, কি ধরনের টপিক থাকে না, এগুলো নিয়ে ওরা বিস্তারিত কথা বলেছে, আমি সেগুলো আগে একটু আলোচনা করব, তারপরে কোশ্চেন টাইপের মধ্যে যাব। তো the quantitative reasoning measure যেটা আছে, যে বেসিক ম্যাথমেটিক্যাল স্কিল আপনার ট্রাই করে, এলিমেন্টারি কনসেপ্ট নিয়ে কাজ করে, মানে খুব বেশি অ্যাডভান্সড কনসেপ্ট নিয়ে কাজ করে না, এটা তারা দাবি করছে, এবং আপনিও দেখবেন যে আসলে করে না। ability to reason quantitatively and to model and solve problems with quantitative methods. আচ্ছা, দেখেন কি কি আসবে না সেটা বলেছে, কি কি আসবে সেটা বলেছে, যে a level that is generally no higher than a second course of algebra. সেকেন্ড কোর্স ইন আলজেব্রার চেয়ে বেশি কঠিন কিছু আসবে না। কি আসবে না? ডাজ নট ইনক্লুড ট্রিগোনোমেট্রি, ক্যালকুলাস অর আদার হায়ার লেভেল ম্যাথমেটিক্স, এরকম কোনো কিছু পরীক্ষায় আসবে না। ট্রিগোনোমেট্রি আসবে না, হায়ার লেভেল বা ক্যালকুলাস আসবে না। আচ্ছা, তো এইগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে অল্প বিস্তর। কি পড়তে হবে? সেকেন্ড প্যারায় দেখেন একটা কথা লেখা আছে, যে ম্যাথমেটিক্যাল সিম্বল, টার্মিনোলজি এন্ড কনভেনশনস, সেগুলো এখানে বলা আছে আমাদের বইতে, সে বই থেকে আমাদেরকে দেখতে হবে। আমি কিছু উদাহরণ এখানে রেখেছি যাতে বোঝা যায় যে ওরা এটা বলতে কি বোঝাচ্ছে। ওকে, তো অ্যারিথমেটিক অ্যালজেব্রা চারটা ক্যাটাগরিতে আমাদের পরীক্ষা হয়, জিওমেট্রি, ডাটা অ্যানালাইসিস। তো অ্যারিথমেটিকে যেটা থাকে সেগুলো একটু ধারণা নেন, যে ইন্টিজার, ডিভাইজিবিলিটি, ফ্যাক্টরাইজেশন, প্রাইম নাম্বারস, রিমাইন্ডার্স, অড এন্ড ইভেন ইন্টিজার, অ্যারিথমেটিক অপারেশন। যারা অনেকদিন ম্যাথ করেন না এরকম যদি থাকেন, প্রথম কাজ হচ্ছে শব্দগুলোর সাথে পরিচিত হওয়া। হয়তো আপনি রিমাইন্ডারের অর্থটা ভুলে গেছেন, বা আপনি কোশেন্টের অর্থ ভুলে গেছেন, একটু একটু মনে করে নেওয়া যে এই শব্দটার অর্থ কি ছিল। আচ্ছা ঠিক আছে, এটা আপনি হয়তো এলসিএম মানে কি সেটা ভুলে গেছেন, পরীক্ষায় এলসিএম বলতে পারে, সেটা একটু মনে করে নেওয়া, সেটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে ক্যালকুলেশন স্পিডটা বাড়ানো। আমরা এখন ক্যালকুলেটর আবার এক্সেল নির্ভর বেশি, কম্পিউটার নির্ভর, ফলে ক্যালকুলেশনটা আমরা মাথায় করতেই চাই না, এমনকি বাজারের ফর্দেও আমরা কিন্তু মাথায় কখনো ক্যালকুলেশন করি না, তো চাইলেই পারি। তো এটা না করতে না করতে আমার ক্যালকুলেশন বা কম্পিউটেশন স্পিডটা কমে যায়, আমরা মাল্টিপ্লিকেশন টেবল গুলা বা টাইমস টেবল গুলা আমরা ভুলে যাই। এগুলোর কারণে
জিআরই তে একটু সমস্যা হয়। তো জিআরই তে শুরু করার সময় অথবা শুরু করার সাথে সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে প্রথম দিকে এই স্কিল গুলাকে আবার আগের মতো নিয়ে আসা, যখন আমরা স্টুডেন্ট ছিলাম বা যারা এখন আছি তাদের স্কিলটা বাড়িয়ে আর একটু অ্যাডভান্স করে ফেলা, একটু ফাস্ট ক্যালকুলেশন করা। জিআরই ক্যালকুলেটরকে নিরুৎসাহিত করে, ক্যালকুলেটর একটা আছে আমরা দেখবো একটু পরে। এবং জিআরই তে এমন কোনো নাম্বার ব্যবহার করে না যেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে, এরকম নাম্বার ব্যবহার করে না ওরা। মিলে যায় এরকম নাম্বারই ব্যবহার করে, বাট ইউ নিড টু ব্রাশ আপ ইউর কম্পিটিশন স্কিলস। আচ্ছা, তারপরে অ্যালজেব্রাতে কি আছে? ফ্যাক্টরিং, সিম্পলিফাইং অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, খুব কমন জিনিস। এই ইকুয়েশনস, ইনইকুয়ালিটিস, তারপরে যে ওয়ার্ড প্রবলেমস, গ্রাফস অফ ফাংশনস, কিছু ফাংশনের গ্রাফ আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি আছে যেটা নির্দিষ্ট একটা জিনিস, যদি একটু অ্যাডভান্স কনসেপ্ট। কোঅর্ডিনেট জিওমেট্রি অনেকেই হয়তো এখানে আগে করেননি, বাট শুরু করলে দেখবেন যে এখানে কঠিন কিছু নাই। ইন্টারসেপ্ট, স্লোপস অফ লাইনস, এগুলা সবাই করেছেন কম বেশি। জিওমেট্রিতে এখানে কোনো সম্পাদ্য উপপাদ্য ছোটবেলায় করেছি এরকম কিছু থাকবে না। এখানে লাইন, সার্কেলস, ট্রায়াঙ্গেলস, এসোসিলিস, ইকুইল্যাটারাল, 30, 60, 90 ট্রায়াঙ্গেলস সবকিছুই আছে, কিন্তু যেটা বললাম ওই যে প্রুফ করতে হবে না কিছু, আমাকে এই থিওরাম গুলো ব্যবহার করতে হবে, কিছু কিছু থিওরাম, বেসিক থিওরামস আমাকে জানতে হবে এবং ফিগারস গুলোকে বুঝতে হবে, ফিগার গুলোকে নেড়ে চেড়ে হিসাব কিতাব মেলাতে হবে, হিসাব মিলিয়ে আমাকে ক্যালকুলেশন প্রেজেন্ট করতে হবে, আমাকে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন প্রেজেন্ট করতে হবে। এখানে প্রুফ করা বা ড্র করার কোনো পরীক্ষা না। ডেটা অ্যানালাইসিস, যেটাকে ওরা ওই তিনটা থেকে আলাদা করেছে, কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের যে বিষয়গুলো আছে সেগুলোকে এই চ্যাপ্টারের মধ্যে ফেলেছে। এর মধ্যে আছে যেমন মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, কোয়ার্টাইলস, পার্সেন্টাইল, এই পর্যন্ত এক ধরনের, যে কিভাবে কি এই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে সেগুলো একটু জেনে নেওয়া। এখানেও কিন্তু ওই স্ট্যাটিস্টিক্স যারা আগে করেছেন, যেমন এখানে বিবিএ গ্রাজুয়েট আছেন, বিবিএ অনার্স আছেন অনেকেই, বিবিএমবি আছেন, ওই টেবল দিয়ে বড় 3-4 পৃষ্ঠা অঙ্ক করে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন, ইটস নট লাইক দ্যাট। এখানে কনসেপচুয়ালি আপনাকে কাজ করতে হবে, আপনাকে বুঝতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা আসলে কি, এবং সেই অনুযায়ী আপনাকে আনসার করার চেষ্টা করতে হবে। এবং মোরলেস কি ধরনের প্রশ্ন আসে আমরা দেখবো, যে টিপিক্যাল লাইক 5-6 টাইপস অফ কোশ্চেন্স, এবং সেগুলো আমরা আনসার করা শিখলে পরবর্তীতে দেখবেন কোশ্চেন টাইপ গুলো ম্যাচ করে যাচ্ছে, এবং সেভাবে আমরা প্র্যাকটিস করলে আমরা পারবো। ওকে, তারপরে কিছু প্লটে আছে, লাইন গ্রাফস, বার গ্রাফস, সার্কেল গ্রাফস, বক্স প্লটস, স্ক্যাটার প্লটস, এগুলো সম্পর্কে আমরা ধারণা নিব, এগুলো দিয়ে কি হয় এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। প্রবাবিলিটির হালকা কিছু কনসেপ্ট আসে, তারপরে সেটের কিছু কনসেপ্ট আসে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশনের কিছু কনসেপ্ট আসে। এগুলো হচ্ছে ডাটা অ্যানালাইসিসের অংশ, যেগুলোকে আমরা প্র্যাকটিস এখন চ্যাপ্টার ওয়াইজ আমরা যে ক্লাস করব কোর্সের মধ্যে, সেখানে এরকম চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে দেখব যে কোথায় কি আছে, কোনটাতে কিভাবে সলভ করা যায়, আমরা ট্রিক্স গুলো শিখবো বা স্ট্র্যাটেজি গুলো শিখবো, দেন উই উইল প্র্যাকটিস। ওকে, ম্যাথমেটিক্যাল কনভেনশন বলতে জিআরই কি বুঝিয়েছে সেই জিনিসটা সম্পর্কে আমি দুটো উদাহরণ দিচ্ছি। আপনি ইটিএস জিআরই বিগ বইয়ের মধ্যেই ম্যাথমেটিক্যাল কনভেনশন নামে একটা চ্যাপ্টার পাবেন, যেখানে প্রায় 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা ব্যাপী ওরা আলোচনা করেছে। তার মধ্যে থেকে আমি দুটো উদাহরণ এখানে নিয়ে এসেছি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। খুব বেশি ডিটেলসে যাব না, আমি জাস্ট একটা জিনিস দেখাই। এই যে গ্রাফটা দেখাচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে, যেখানে লেফট এন্ড রাইট টেল সমানভাবে থাকে, মেন মিডিয়ান মোড সমান থাকে, এগুলো অনেকেরই ধারণা আছে, এখানে যারা ইকোনমিক্স বেসিক স্ট্যাটিস্টিক্স পড়েছেন তাদের সবার ধারণা আছে। এটাকে ওরা 3 ভাগ করেছে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 থেকে 1 পর্যন্ত, এটা হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু দ্য রাইট, দেন সেকেন্ড 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে মোর দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আবার 0 থেকে বাম দিকেও -1 পর্যন্ত 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেন মোর দেন দ্যাট। এই গ্রাফটা আপনি যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের, এই স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফটা আপনি যদি গুগলে সার্চ দেন, তাহলে দেখবেন যে এখানে ওই 0.02 না দিয়ে 1.5, তারপরে আরো কিছু ব্রেকআপ দিয়েছে, কিন্তু আমরা সেটা ফলো করব না। আমরা এখানে যেভাবে আছে সেটাই ফলো করব, কারণ ইটিএস পরীক্ষা নিবে, ইটিএস কোশ্চেন করবে, তারা বলে দিয়েছে আমি এটা এভাবে বুঝবো। আমি বুঝবো যে দেয়ার উইল বি 68% of observations between one standard deviation। আমি বুঝবো যে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আমার এরকম ধরনের ডেটা থাকে, এবং বিয়ন্ড 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2% ডেটা বা 4% ডেটা থাকে। এটা আমরা বুঝবো। এই যেভাবে ওরা শিখিয়ে দিয়েছে সেভাবে আমরা শিখবো। কোনোটা যদি অন্য কোনো থিওরি, অন্য কোনো বইয়ের সাথে যদি আপনার দ্বিমত থাকে, সেটা আমরা ইটিএস এরটাই ফলো করব। এটাই হচ্ছে ইটিএস এর কথা, যে কনভেনশনটা যেভাবে দিয়েছে সেভাবে ফলো করেন। দেন এই জিনিসটা, এখানে বিভিন্ন ধরনের গ্রাফ, কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের ছবি আছে।
প্রথমত ইটিএস বলছে যখন আমি বলি চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল তখন আমি কখনোই ক্লোজড, সবসময় আমি বলি যে এটা ক্লোজড হবে, সাচ এ ক্লোজড জিওমেট্রিক ফিগার। কখনো আনক্লোজড কিছু, অর্থাৎ এরকম খোলা নট ক্লোজড কোনো কিছু জিওমেট্রিক ফিগার তারা আমাদেরকে টেস্ট করবে না, তারা এটা দিয়ে আমাদেরকে বলবে না। ওকে, তারপরে এই যে নট কনভেক্স, অর্থাৎ এটাও তো চতুর্ভুজ, কিন্তু এইভাবে করে তারা চতুর্ভুজ দিবে না, তারা সবসময় চতুর্ভুজটাকে আপনার কনভেক্স স্টাইলে দিবে, অর্থাৎ দে উইল ড্র চতুর্ভুজ লাইক দিস, কোয়াড্রিলেটারাল লাইক দিস, কখনো ভিতরের দিকে করে তারা আঁকবে না। সো ক্যালকুলেটর এগেন, ক্যালকুলেটরে আগেও বলেছি, গত ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছি যে দিস ইজ অল ইউ হ্যাভ অন স্ক্রিন ক্যালকুলেটর। স্ক্রিনের উপরে ক্লিক করলে পরে এই ক্যালকুলেটরটা আসবে, এবং আসলে এই মহামূল্যবান কিছু সংখ্যা এবং মানে খুব পাওয়ারফুল যে ক্যালকুলেশনটা আছে এখানে, সেটা হচ্ছে রুট ওভার। এখানে ওদের প্রথম কথাই হচ্ছে এটা নেওয়াটাই হলো এক ধরনের, কি বলা যায়, এক ধরনের ট্র্যাপ, যে আপনার ক্যালকুলেশন আপনি মাথায় না করে আপনি ক্যালকুলেটরে করছেন, ইউ আর ফলিং ইনটু আ ট্র্যাপ। যদি এমন হয় যে হ্যাঁ ওই কোশ্চেনটা অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহারের আগে আপনাকে আসলে বুঝতে হবে এই প্রশ্নটাতে ক্যালকুলেটর ব্যবহার করাটা উচিত কিনা, কনফার্ম করবো কিনা আমি ক্যালকুলেটরের মাধ্যমে, বা এটাকে নিজে। এবং যদি আপনি মনে করেন ক্যালকুলেটর করবেন, তাহলে বেস্ট স্ট্র্যাটেজি বা বেস্ট ওয়ে হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আপনি কিছুক্ষণ নিজে ক্যালকুলেশন করলেন, তারপরে চিন্তা করলেন যে আমি ক্যালকুলেটর ব্যবহার করব, তার মানে সময়ও নষ্ট হলো, আবার আপনার ক্যালকুলেটরও আপনি ব্যবহার করলেন আলটিমেটলি। এখন আমরা এরিয়াটা দেখলাম যে কি কি ধরনের আসে, অর্থাৎ অ্যালজেব্রা, জিওমেট্রি, ডেটা অ্যানালাইসিস, অ্যারিথমেটিক, এই ধরনের প্রশ্নগুলো আসে, সেগুলো আমরা দেখলাম। কি আসে না সেটা দেখলাম, কনভেনশন সম্পর্কে জানলাম, ক্যালকুলেটর জানলাম। এখন আমি কোশ্চেন টাইপে যাচ্ছি। ভার্বালে যেমন 3 ধরনের টাইপ ছিল, এখানে 4 ধরনের টাইপ আছে, উই উইল সি ওয়ান বাই ওয়ান। প্রথম টাইপটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেনস। কোয়ান্টিটেটিভ কম্পারিজনে দেখেন কোয়ান্টিটি এ, কোয়ান্টিটি বি, এবং নামটাই হচ্ছে এই দুটো কোয়ান্টিটির মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে। অর্থাৎ কি করতে হবে, এখানে বলা আছে দ্য লিস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 24, একটা কোয়ান্টিটি এ, আর কোয়ান্টিটি বি হচ্ছে দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দেন 28। দুইটা কোয়ান্টিটি বলা আছে, তাহলে এই দুটো কোয়ান্টিটির মধ্যে আমাকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে, আমাকে বলতে হবে কোন কোয়ান্টিটিটা বেশি কোনটা কম বা সমান কিনা। তাহলে লিস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 24, আমি যদি 24 এর চেয়ে বড় কিন্তু সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কোনটা সেটা যদি বের করতে চাই, তাহলে 25, 26, 27, 28, 29, আমি পাচ্ছি 29 হচ্ছে লিস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 24। আর আমি যদি এরপরে গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দেন 28 চিন্তা করি, গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দেন 28, তাহলে 28 এর কমে, অর্থাৎ 27, 6, এভাবে নিচের দিকে গিয়ে আমি পাবো 23। তাহলে কোয়ান্টিটি এ হচ্ছে, ওদের ডেফিনেশন অনুযায়ী কোয়ান্টিটি এ হচ্ছে 20, কত পেলাম, 29, আর কোয়ান্টিটি বি হচ্ছে 23। তাহলে আমরা দেখছি কোয়ান্টিটি এ ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি বি, এখানে আনসার হবে কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, অর্থাৎ অপশন এ। এবং এই যে অপশন গুলো আছে এখানে কোয়ান্টিটেটিভ কম্পারিজনে, কোয়ান্টিটি এ, কোয়ান্টিটি বি, এইগুলোতে সবসময় অপশন গুলো সেম, এ বি সি ডি অলওয়েজ সিমিলার। কোয়ান্টিটি এ ইজ গ্রেটার হলে আনসার এ, বি বড় হলে আনসার বি, দুটা কোয়ান্টিটি সমান হলে আনসার সি, আর রিলেশনশিপ ক্যানট বি ডিটারমাইন্ড যদি হয় আনসার ডি। এটা অলওয়েজ সিমিলার। আমরা এরপরে আর এটা পড়বো না, এবিসিডি এটা আর পরীক্ষার হলে বসে বসে পড়বো না, যেখানে অপশন কোনটা আছে একটু দেখে নিই, এটা কখনো ওরা চেঞ্জ করে দিবে না যে একটু দুষ্টামি করি একটা অপশন একটু ঘুরিয়ে দিই, এরকম কখনো জিআর এর মাথায় বা ইটিএস এর মাথায় আসবে না। আরেকটা কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর, মাঝখানে এস কিউ এস টানা আছে, এবং বলা আছে পি কিউ ইকুয়াল টু পি আর, পি কিউ ইকুয়াল টু পি আর, এই জিনিসটা এখানে বলা আছে। So these two are equal. এখন বলছে কোয়ান্টিটি এ হচ্ছে পিএস, কোয়ান্টিটি এ হচ্ছে পিএস, আর কোয়ান্টিটি বি হচ্ছে আপনার এস আর, দুইটা পার্ট। বলছে এখন কোনটা বড়, কোয়ান্টিটি এ বড় না বি বড় না ছোট না সমান, কি অবস্থা বলেন, এটা কি হতে পারে? ভাইয়া ডি মনে হচ্ছে, ডি মনে হচ্ছে, কেন? কারণ এসটা তো সমান আছে কিনা ওটা তো আমরা জানি না, মানে এস এক্স্যাক্টলি, মিডল পয়েন্টে কিনা।
মিসড পয়েন্ট কিনা আমরা জানি না, অর্থাৎ এই কিউএসটা তারা যেভাবে আমাদেরকে দেখিয়েছে দেখে মনে হচ্ছে যে সমান সমান, কিন্তু ইটিএস বলে দিচ্ছে তাদের ম্যাথ রিভিউতে যে জিওমেট্রিক ফিগার আর নট ড্রন টু স্কেল। আপনাকে যেটা সমান বলেছে সেটা সমান, আর যেটা বলিনি সেটা দেখে কি মনে হচ্ছে এটা কোনো ব্যাপার না। এই কিউএসটা আপনার মাঝখানে এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এটা ওই জায়গায়ও হতে পারে, যে কোনো জায়গায় কিউএস হতে পারে, এবং এই কিউএস যদি নড়াচড়া করে তাহলে আলটিমেটলি কি নড়াচড়া করবে, আমার অন্যান্য যেটা আছে অন্যান্য গুলোও নড়াচড়া করবে। সো আমি এটাকে কিউএসটাকে নিয়ে এসটা কোন অবস্থায় আছে সেটা নিয়ে আমি ডিসিশন নিতে পারবো না। সো দ্য রিলেশনশিপ ক্যানট বি ডিটারমাইন্ড ফ্রম দিস ইনফরমেশন, অর্থাৎ আনসার হচ্ছে ডি। Somebody's microphone is on and it's disturbing. Okay. কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন, আরেকটা উদাহরণ দিচ্ছি। কোয়ান্টিটি এ দেওয়া আছে 2 পাওয়ার 30 মাইনাস 2 পাওয়ার 29/2, আর কোয়ান্টিটি বি দেওয়া আছে 2 পাওয়ার 28। কি হতে পারে এটা উত্তর? সি সি স্যার। এই আনসার, ভেরি গুড। আমরা যদি উপরে বি আনসার। একটু তো সি বলে ভালো হয়েছে, খুশি হয়ে গেলাম, তারপর আবার চেঞ্জ হয়ে গেল কেন? সি আনসার সি। আমরা এখান থেকে আমরা যেটা করতে হবে যে আমি 2 পাওয়ার 29 যদি আমি কমন নেই উপর থেকে, 2 পাওয়ার 29 যদি আমি কমন নেই, বিভিন্ন ভাবে করা যায়, তার মধ্যে একটা ওয়ে আমি বলছি। তাহলে আমার উপরে থাকে 2 - 1 আর নিচে 2 আছে। এখানে 2 পাওয়ার 29, এটা তো চলে গেল, এটা 1 হয়ে গেল, 1, এটা নিয়ে আমার কাজ করতে হচ্ছে না। এটার কারণে এখানে 28 হয়ে গেল। তো এটা কোয়ান্টিটি এ হচ্ছে 2 পাওয়ার 28, কোয়ান্টিটি বি ও হচ্ছে 2 পাওয়ার 28। তো আনসার ইজ সি। ঠিক আছে, মুভিং অন। ক্যালকুলেশনে প্রথম দিকে যেটা আরেকটা প্র্যাকটিসের ব্যাপার আছে ক্যালকুলেশন স্পিড বাড়ানোর পাশাপাশি, সেটা হচ্ছে যারা অনেকদিন অনভ্যাসে থাকেন তাদের যেটা হয়, ক্যালকুলেশন করার সময় ছোট ছোট কিছু ভুল হয় অনেক ধরনের, যেমন প্লাস মাইনাস, আমি কন্টিনিউ করছি, আগের লাইনে প্লাস ছিল সেটা পরের লাইনে মাইনাস দিয়ে দিয়েছে, আমি জানিও না যেটা দিয়েছি। আরেকটা ভুল হয় কোশ্চেন ট্রান্সফার করার সময়। তারপরে ভুল হয় ক্যালকুলেশন জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন, আপনি মাথায় চিন্তা করেছেন 5 × 16 80, কিন্তু লিখে ফেলেছেন হয়তো 82 বা এরকম কিছু একটা, বা আপনি ক্যালকুলেশন করে বের করেছেন এটা 24 হবে কিন্তু লিখে ফেলেছেন 23, আপনি জানেনও না। এটা হতে পারে আপনি ক্যালকুলেশন করে বের করেছেন -5 কিন্তু দিয়েছেন 5, মাইনাসটা স্কিপ করে ফেলেছেন। এরকম অনেক ধরনের ভুল হয়, এগুলোকে আমরা আস্তে আস্তে সিলি মিস্টেকের ক্যাটাগরিতে পড়ে, সেগুলোকে আমরা ট্যাকেল করার চেষ্টা করব। ওকে, দেন আমরা এতক্ষণ ছিলাম কোয়ান্টিটি এ বি এভাবে, যেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন। এখন আমরা যাচ্ছি আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনসে। মাল্টিপল চয়েস কোশ্চেন হচ্ছে জাস্ট ABCDE 5টা অপশন থাকবে, তার মধ্যে যে কোনো একটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো 5x + 32 = 4 - 2x, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে 5 × 2 = 7, 32 4 অর্থাৎ -4, এভাবে আমরা আনসার বের করতে পারি। ঠিক আছে, then again multiple choice question, which of the following numbers is farthest from the number 1 on the number line? নাম্বার 1 থেকে নাম্বার লাইনে সবচেয়ে দূরের কোন নাম্বারটা বলেন তো? -10 হবে স্যার। -10। থ্যাংক ইউ। সো নাম্বার লাইনটা আমাকে দেখতে হবে মনে মনে, দেন 1 থেকে সবচেয়ে দূরের কোন সংখ্যাটা সেটা আমাকে আনসার করতে হবে। ওকে, এটার কি অবস্থা? দ্য ফিগার অ্যাবভ শোস দ্য গ্রাফ অফ দ্য ফাংশন f ডিফাইন্ড বাই, আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি কোশ্চেন টাইপের পাশাপাশি, সেটা হচ্ছে রেঞ্জ। আগেই বলে নেই, এত সহজ প্রশ্ন জিআরইতে আসবে না। এটা অনেক সময় দিয়ে দেয়, মানে নাম্বার লাইনের কনসেপ্ট দিয়ে দেয়, আরেকটু হয়তো ডিফিকাল্ট এখন হবে। এগুলো এই যে গাইডটা ইটিএস এর আছে সেটার একটা বড় লিমিটেশন হচ্ছে এটা অনেক পুরনো গাইড, এর মধ্যে ইটিএস ভার্বালে তেমন কোনো ডিফিকাল্টি লেভেল চেঞ্জ করেছে আমি বলবো না, কিছুটা ভারী এনেছে, কিন্তু এই আমাদের যে কোয়ান্টে অনেক বেশি ডিফিকাল্ট কোশ্চেন এনেছে। তো এগুলো আমরা আবার অন্যান্য ম্যাটেরিয়ালস থেকে, বিশেষ করে কেএমএফ এ ফোকাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেটা। অনেক সময় মানে বই প্র্যাকটিস করে আমরা যদি চাই তাহলে দেখা যাবে যে আধুনিক মানে ইদানিং কালের অধুনা প্রশ্নগুলো আমরা পাবো না। তো কেএমএফ এ ফোকাস দিব আমরা সেই জন্য যে এখনকার প্রশ্নগুলো কেমন হয় সেটা দেখার জন্য। আর
এই ধরনের কোশ্চেন থাকতে পারে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। আমি জাস্ট বিভিন্ন রেঞ্জের প্রশ্ন দেখানোর একটা উদ্দেশ্য আমার ছিল, সেভাবে দেখাচ্ছি। তো এটা এটা কি হতে পারে দেখে কি বলছে, শোজ দ্য গ্রাফ ফ্রম, আচ্ছা ফিগার এবাভ, এটা আসলে বইতে উপরেই ছিল, আমি এটাকে আমার স্লাইড মিলানোর জন্য জোর করে নিচে নামিয়ে এনেছি। তো ফিগার বিলো অথবা ফিগার টু দ্য রাইট shows the graph of the function f defined by function of x equal to plus modulus twice x plus 4। এখানে গ্রাফটার কথা বলছে। কোঅর্ডিনেট জিওমেট্রি মনে আছে? কে বলবেন উত্তর? Anyone trying? Atik? Shamim? No? কেউ ট্রাই করছেন না? আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রি বলে ভুলে গেছেন অনেকেই যে আসলে কিভাবে হয়। এটা অনেকদিন করা হয়নি। আচ্ছা, নো প্রবলেম। তো একটা বেসিক আইডিয়া দিই আমাদের, এটা হচ্ছে আমাদের স্লোপের আইডিয়াটা নেওয়া, ঠিক আছে? এখানে দুইটা পার্ট আছে, ইন্টারসেপ্ট এবং স্লোপ। একদম সিম্পল, মানে কোঅর্ডিনেট জিওমেট্রির একেবারে বেসিক আইডিয়া। এখানে প্রতিটা ফাংশনে আমরা দেখছি -2 +3 -2 +3 -2, ABCD পাঁচটা অপশনে আমরা দেখছি, আর আমাদের কোশ্চেনে আছে +4। +4 থাকার কারণে দেখেন সুন্দরভাবে এটা শুরু হয়েছে 4 থেকে, 1 দেওয়া আছে, 2 3 4, 4 থেকে আমার গ্রাফটা শুরু হয়েছে, তাই না? এখানে 4 থেকে উপরের দিকে শুরু হয়েছে, রাইট? জি ভাই। ওকে, এই জায়গা থেকে আমার শুরু হয়েছে 4 থেকে। এরপর এই 4 থেকে এখন এই যেহেতু আমার মডিউলাস দেওয়া আছে, মডিউলাস দেওয়ার কারণে আমাকে ডান দিকেও যেতে হয়েছে, বাম দিকেও যেতে হয়েছে। যেহেতু এটা এক্স এর উপরে ঘাত হচ্ছে 1, এক্স এর উপরে পাওয়ার স্কোয়ার বা কিউব এরকম কিছু না, সেই জন্য এটা স্ট্রেট লাইন হয়েছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য যে হাউ 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 ডু আই রিড ফাংশন। যেখানে মডিউলাস আছে সেই জন্য এটা ভি শেপের হয়েছে, এখানে এক্স এর উপরে পাওয়ার 1 সেই জন্য এটা স্ট্রেট লাইন হয়েছে, +4 আছে সেই জন্য এটা 4 থেকে উপরের দিকে 4 থেকে শুরু হয়েছে। এই জিনিসগুলোই আমরা আসলে ক্লাসে পড়ার চেষ্টা করব। তো আমি যদি -2 কোনো কিছু শুরু করি, অপশন এ এর -2, দ্যাট উইল স্টার্ট ফ্রম হিয়ার, এক্স। তারপরে +3 যদি শুরু করি, সেটা দ্যাট উইল স্টার্ট ফ্রম হিয়ার, +3 উইল স্টার্ট ফ্রম হিয়ার, -2 +3 এগুলো এখানে শুরু হবে। দেন এবার আমি যদি এক্স এর দিকে তাকাই, এখানে এক্স এর সাথে একটা 2 আছে, এক্স এর সাথে একটা 2 আছে, আর এখানে এক্স এর সাথে 1 আছে, 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। কোনটা হতে পারে, কোনটার স্লোপ বেশি বলেন তো? হ্যাঁ, 3x - 2। x-2, অর্থাৎ যেটার স্লোপ বেশি। আমার গ্রাফটা এখন যেভাবে আছে, আমি যদি এটাকে ইন্টারসেক্ট করতে চাই, আমাকে বলেছে যে কোনটা ইন্টারসেক্ট করবে। আমি যদি ইন্টারসেক্ট করতে চাই, এটার খাড়া হতে হবে আরো বেশি। আমার যদি ফ্ল্যাট হয় তাহলে ইন্টারসেক্ট করবে না। আমি যদি টয়েস এক্স সেম নেই তাহলে এটা প্যারালালি যাবে, আর যদি আমি 3x নেই, এটা একটু খাড়া হবে, তখন সেটা নিচে থেকে যেখান থেকেই উঠে আসুক না কেন, কোনো একটা পর্যায়ে গিয়ে এটাকে ইন্টারসেক্ট করে যাবে। তো দ্য আনসার ইজ ই। হ্যাঁ, তো এখানে একটা প্রশ্নে আমরা আসলে অনেকগুলো কনসেপ্ট নিয়ে একসাথে করে কাজ করি। এটা খুব একটা কঠিন কিছুও না, আবার একটু জানার একটা ব্যাপার আছে, একেবারে সহজ কিছু না। থিং ইজ, জিআরই ইভেন আইএলটিএস এগুলো হচ্ছে স্ট্রাকচার্ড পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য যেটা করতে হয় সেটা হলো কোশ্চেন প্যাটার্ন কি আসবে, ইটিএস এর এক্সপেকটেশন কি, এই ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে হয়। অর্থাৎ যারা কোশ্চেন করছে তারা কি চায় সেটা বুঝে আমি যদি ওই লাইনে প্রিপারেশন নিতে পারি, তাহলে এটা কঠিন কোনো বিষয় না। এবং ইউ উইল সি, যখন আপনি প্রিপারেশন পুরো দমে শুরু করবেন, যে এখানে কোনো অঙ্ক আপনি পাবেন না, খুব রেয়ারলি পাবেন। লাইক 500 অঙ্ক করলে 3 4টা 5টা অঙ্ক পেতে পারেন, কোন অঙ্কই আপনি পাবেন না যেটা আপনাকে যদি পর্যাপ্ত সময় দেওয়া হয় আপনি করতে পারবেন না, এরকম অঙ্ক পাবেন না। যেটাই আপনি দেখবেন যে হ্যাঁ, 1.5 মিনিটে পারছি, 5 মিনিটে পারছি, 10 মিনিটে হলে পারছি, একদিন চিন্তা করলে পারছি। দ্য থিং ইজ, আপনাকে করতে হবে 1.5 মিনিটে, 1 মিনিট 75 সেকেন্ড। বাট বেশিরভাগ অঙ্ক আপনি 1.5 মিনিটে যদি সলভ করেন, কোনো অঙ্ক যদি আপনি আধা মিনিটে সলভ করেন, তাহলে আপনি যেগুলো একটু কঠিন মনে হবে আপনার, সেগুলোতে আপনি বাড়তি সময়টা কাজে লাগাতে পারবেন। ওকে, মুভিং অন। মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস এটা হচ্ছে ওয়ান আনসার, এটাও ওয়ান আনসার।
কি বলছে? সার্টেন জার কন্টেন্ট 60 jelly beans, 22 white, 18 green, 11 yellow, 5 red, 4 purple. একটু কাউন্ট করে দেখে নেবেন সবসময় 60 ঠিক আছে কিনা। সাধারণত থাকে, এটি আসলে দুষ্টামি করে না। ইফ এ jelly bean is to be chosen at random, মানে এটা একটু প্রবাবিলিটির বেসিক কনসেপ্টের পর অঙ্ক। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য jelly bean will be neither red nor purple? তাহলে রেড আর পার্পলের মধ্যে আছে আপনার 5 এবং 4, 5 4 9, বাকিগুলোর পুরোটাই হচ্ছে নাইদার রেড নর পার্পলের মধ্যে, তার মানে 51। তাহলে 51/60 এটাই হচ্ছে আমাদের আনসার, তাই না? সেটা ডেসিমালে যেভাবে আসে আপনি গ্যাস করতে পারেন। 51/60 ইটস লাইক 5/6, সো ওইভাবে আপনি চিন্তা করতে পারেন। আবার আপনি চাইলে ক্যালকুলেটর চেপেও করতে পারেন, বাট GRE wants you to guess, to calculate in your head. তো আরেকটা মাল্টিপল চয়েস এবার আসছি। দেখেন আগেরটা ছিল সিলেক্ট ওয়ান আনসার, সবগুলো একটা করে উত্তর ছিল। এখন আসছে মাল্টিপল আনসার, ওয়ান অর মোর আনসার। এবং সেখানে ওয়ান অর মোর যে আপনার পুরোপুরি ফ্রিডম থাকবে তেমন না। যেমন এখানে আছে ইন্ডিকেট অল সাচ ডিজিটস, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে কোনোটাই উত্তর হতে পারে। কিন্তু এই প্রশ্নটাতে আছে ইন্ডিকেট বোথ অফ দ্য নাম্বারস, তার মানে এই 4টা থেকে 2টা নাম্বার হবে, বেশি না, 2টা সংখ্যা হবে। এই 2টা আনসার আপনাকে দিতে হবে, আপনি একটা বা 3টা দেওয়ার সুযোগ নেই। So which two of the following numbers have a product that is between -1 and 0? এটা হচ্ছে অনেকটা নাম্বার প্রপার্টিজ এর অঙ্ক, নাম্বার সম্পর্কে বোঝা, নাম্বার লাইন সম্পর্কে বোঝা ইত্যাদি। প্রোডাক্ট মানে কি? গুণফল। গুণফল। Answer টা গুণফল পারবো। ভাইয়া, গুণফল। Yes. So that is between -1 and 0. -1 থেকে 0 এর মধ্যে, অর্থাৎ এই নাম্বারটা কি কি ধরনের নাম্বারটাকে আমরা কি বলবো? Is it positive or negative? নেগেটিভ নাম্বার ভাইয়া। Negative number. Is it a full number, whole number, or a fraction? ফ্র্যাকশন। It's a fraction. So this is we are looking for a fraction, negative fraction between 0 and -1. একটা নেগেটিভ ফ্র্যাকশন আমরা চাচ্ছি যেটা একের চেয়ে ছোট। তাহলে কোন দুইটা গুণ করলে পরে নেগেটিভ ফ্র্যাকশন পাওয়া যাবে? তাহলে যেহেতু নেগেটিভ পেতে হবে, আমাকে দুইটা নেগেটিভ নাম্বার গুণ করলে কি আমি নেগেটিভ পাবো? না ভাইয়া। পাবো না। তাহলে প্রথমেই এ বি জোড়া হওয়ার সুযোগ নেই, আমাকে একটা নেগেটিভ নাম্বার নিতে হবে, একটা পজিটিভ নাম্বার নিতে হবে। এখানে পজিটিভ নাম্বার কোনগুলা? ভাইয়া ইনভার্স গুলা গুণ করলে। কি হচ্ছে পজিটিভ নাম্বার? সি এবং ডি হ্যাঁ। দুটাই পজিটিভ নাম্বার, রাইট? কারণ এটা হচ্ছে 2 পাওয়ার -4, মাইনাসের কারণে আসলে 1/4 হবে। 1/4, 1/2^4। এগেন ডি তে 1/3 স্কোয়ার, তাহলে একটা পাচ্ছি আমি 1/9 আর একটা পাচ্ছি 1/2^4, হচ্ছে 16, তাই না? তাহলে এখন এখন আমার দেখার বিষয় হচ্ছে কোনটার সাথে কোনটা গুণ করলে, তাহলে সিডিও যোগ করলে হচ্ছে না, তাহলে এবি থেকে একটা লাগবে আর সিডি থেকে একটা লাগবে, এই হচ্ছে জোড়া। এখন কোনটা দিলে নেগেটিভ আমি দুই দিকেই পাবো, আমি এবি এসি এডি, এই এবি দিয়ে তো হবে না, এর সাথে সি দিলেও আমি নেগেটিভ পাবো, এর সাথে ডি দিলেও পাবো, বি এর সাথে সি দিলেও পাবো, বি এর সাথে ডি দিলেও পাবো। এখন দেখার বিষয় হলো কোনটা দিলে সেটা 1 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ এক্ষেত্রে ইন টার্মস অফ অ্যাবসলিউট ভ্যালু, যাতে 0 থেকে 1 এর -1 এর মাঝখানে হয়। এইভাবে করে আমরা ডিসাইড করবো স্টেপ 1, স্টেপ 2, এগুলো কিছু স্ট্র্যাটেজি যে ম্যাথকে কিভাবে শুরু করতে হয়। নাম্বার 1 কাজ হচ্ছে ম্যাথ পড়া মাত্র ইংলিশের বাধাটাকে অতিক্রম করা, ট্রান্সলেশন, যে আপনি ইংলিশে যা আছে সেটাকে আপনি সাথে সাথে ম্যাথের মতো করে চিন্তা করলেন, যে হ্যাঁ সেন্টেন্সটা পড়লাম, পড়া মাত্র আপনি ডিসাইড করলেন যে উই নিড আ নেগেটিভ ফ্র্যাকশন। দেন নেগেটিভ ফ্র্যাকশনের জন্য এবার আপনি আইডিয়া সেট করলেন, আপনি এরিয়াটাকে ছোট করে আনলেন, যে হ্যাঁ আমার দুইটা সংখ্যা দরকার, যে দুইটা সংখ্যা একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, এন্ড দিস আর ভেরি ক্লিয়ার, এবি হচ্ছে নেগেটিভ, সিডি হচ্ছে পজিটিভ। এবার আপনার দরকার যে আমি ফ্র্যাকশন যেহেতু করতে চাই, আমাকে কোনো একটা সংখ্যা আমার দিতে হবে যেটা আসলে ছোট, যথেষ্ট ছোট, মানে নিচের দিকে ছোট। আমি যদি 20/16 দিই সেটা একের চেয়ে বড় হয়ে যাচ্ছে, আমি যদি 20/9 দিই একের চেয়ে বড় হয়ে যাচ্ছে, আমি যদি 10/9 দিই একের চেয়ে বড় হয়ে যাচ্ছে, আমি যদি 10/16 দিই একের চেয়ে ছোট হচ্ছে। তো দ্য আনসার ইজ বিসি। এই হচ্ছে করার স্টাইল, এবং এগুলো সবগুলো আসলে ভাগে ভাগে তো মাথায় হচ্ছে না, মাথায় সব একসাথেই কাজ হচ্ছে। ওকে, which of the following could be the unit digit of 57 power n, where n is a positive integer? তাহলে n 0 পরে, n 0 হবে না, পজিটিভ বলতে শুরু হয় 1 থেকে, n can be 1, can be 2, can be 3, তাহলে 57 power 1, which is 57, 57 square, 57 cube, 57 to the power 4, এভাবে ক্যালকুলেশন যে কোনোটা হতে পারে। n is infinite, n is a positive integer, that's all we know. আর বলছে ইউনিটস ডিজিট কোনটা? 57 এর মধ্যে ইউনিট ডিজিট কোনটা?
7 7, yes, 7 এর মধ্যে ইউনিট ডিজিট হচ্ছে 7 আর 5 হচ্ছে টেন্স ডিজিট, রাইট? টেন্স ডিজিট। তো বলছে 57 স্কোয়ার যদি হয় তাহলে ইউনিট ডিজিট কি হবে, 57 কিউব হলে ইউনিট ডিজিট কি হবে, 57 পাওয়ার 4 হলে ইউনিট ডিজিট কি হবে। এভাবে করে যতগুলো ইউনিট ডিজিট হতে পারে তার রেঞ্জটা, তার প্রত্যেকটাই আমার কাছ থেকে চাচ্ছে। এখানে 0 থেকে 9 পর্যন্ত অপশন দেওয়া আছে। কোনটা অবশ্যই হবে না সেটা বলেন তো? No. 0, রাইট, 0 হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই অঙ্কগুলো করারও কিছু নির্দিষ্ট টাইপ আছে, অঙ্কগুলো একটু ব্যতিক্রমী, কিন্তু ওই যে বললাম যে আমরা জানি যে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। তো এবং এটিএসসি দেখিয়ে দিচ্ছে যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। তো আমরা এখানে যে আমরা জানি একটু এতে খুব শব্দ হচ্ছে কারো এতে। Okay, so indicate all such digits. তাহলে 57 পাওয়ার n এটা কিভাবে করতে পারি আমরা? Give me ideas. 7 কে মাল্টিপ্লাই করে 7 লাইক 7 into 7 49 তারপর Yes, 9 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কারণ আমি শুধু ইউনিট ডিজিট নিয়ে ইন্টারেস্টেড, আমি পুরো সংখ্যাটা নিয়ে ইন্টারেস্টেড না। 57 স্কোয়ার নিয়ে আমার কোনো কাজ নেই, আমার দরকার শুধু 7 into 7। তো 7 পাওয়ার 1 যদি হয় সেটা হবে জাস্ট 7, 7 পাওয়ার 2 যদি হয় তাহলে 7 into 7, অর্থাৎ 57 into 7 আমি যদি দেই, সেখানে প্রথম আসবে 7 7 49 9, বাকি আরো অনেক কিছু আসবে, কিন্তু আমার শুধু 9 দরকার। এরপরে আমি যদি আবার 7 দিয়ে মাল্টিপ্লাই করি, 57 দিয়ে, अगेन 7 নং 63 3, আমার শুধু 3 দরকার, বাকি সংখ্যাটা কি আছে আই ডোন্ট নিড, রাইট? তো আমার শুধু 3 দরকার। এভাবে তাহলে আমি 1 পাচ্ছি 7, 2 স্কোয়ারের ক্ষেত্রে পাচ্ছি 7 7 50 9, কিউবের ক্ষেত্রে পাচ্ছি 7 নং 63 3, তারপরে 3 7 21 1, আবার 1 এর সাথে গুণ করে 7 9 3 1। সো উই হ্যাভ গট আ সাইকেল হিয়ার, রাইট? সাইকেল যখন পেয়ে গেছি তখন আমি বুঝতে পারছি যে দিস 4 উইল রিপিট। ওকে, তাহলে আমার আনসার হবে 7 9 3 1। বুঝতে পারলাম? তো এটাও একটা টাইপ। এরকম আমাদের ক্লাসের উদ্দেশ্যে একজন শুরুতে জিজ্ঞেস করেছেন যে আসলে আমরা কি করব। ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এটাই যে এক একটা চ্যাপ্টারে এক এক ধরনের অঙ্ক শিখে ফেলা, যাতে আমরা পরীক্ষায় যে ধরনের অঙ্কই দিক না কেন আমাদের কাছে যাতে পরিচিত মনে হয় আর কি। So then next numeric, ভাইয়া একটু yes, আগের কোশ্চেনে অ্যান্সার তো 4টা ছিল, তো যদি যে কোনো একটা মানে আমি ভুল করি বা কিছু, তাহলে কি আমার ফুল নাম্বারই কাটা যাবে? ফুল নাম্বার কাটা, কিছু দিবে না, একেবারে বেরো হম আর কি। নো মার্সি। এখানে 6 7 8টা উত্তর যাই হোক না কেন, একটা মিস হলেই আপনার জন্য কাটা। হ্যাঁ, একটা ভুল উত্তর চুজ করলে কিংবা একটা সঠিক উত্তর মিস করলে নাম্বার আর দিবে না। ওকে, আচ্ছা। তবে হ্যাঁ, এখানে সাধারণত যেটা দেখা যায় দেখবেন আমরা একটা ফর্মুলার মধ্যে ফেলে দিয়েছি। প্রত্যেকটা 8টা কিন্তু আমি ট্রাই করছি না, 10টা কিন্তু আমি ট্রাই করিনি যে 0 হয় কিনা, 1 হয় কিনা, 2 হয় কিনা। আমরা একটা ফর্মুলার মধ্যে ফেলে দিয়েছি। অঙ্কগুলো সবসময় এরকম হবে, এটা হয় একটা নির্দিষ্ট ফর্মুলা সেট বের হয়ে আসবে, অথবা এটা একটা রেঞ্জ বের হয়ে আসবে যে আপনি একটা সিকোয়েন্স পেলেন যে এমন ক্রাইটেরিয়া দেওয়া আছে যেটা 20 থেকে বড় হবে আর 30 থেকে ছোট হবে, তাহলে এখানে 20 থেকে 30-এর মধ্যে সংখ্যা কোনগুলো, এইভাবে করে আপনি উত্তর নির্বাচন করার সুযোগ পাবেন। আপনার ওইটা হবে না যে একদম 8টা সবগুলো একটা একটা করে ট্রাই করো, ইটস নট লাইক দ্যাট। ওটা যদি আসে তাহলে মনে করবেন যে আপনি ধরতে পারছেন না আসলে অঙ্কটা কিভাবে করা উচিত। ওকে, numeric entry questions. One pen costs 0.25 and one marker costs 0.35 at those price. What is the total cost of 18 pens and 100 markers? জাস্ট গুণ করে যোগ করে বসিয়ে দেওয়া। বসানোর সময় এখানে বাম দিকে ডলার সাইনটা দেওয়া আছে, সুতরাং ভিতরে ইউ নিড টু রাইট দ্য নাম্বার অনলি। ঠিক আছে, এখানে দশমিক লেখা যাবে, পূর্ণ সংখ্যাও লেখা যাবে। দশমিকের আগে শূন্য দেওয়াটা জরুরি না, চাইলে দিতে পারেন। তারপরে এখানে একটা কোশ্চেন, এটা নিউমারিক আনসারে কি বলা আছে, নিউমারিক এন্ট্রি কোশ্চেন ফর দ্য লার্জ কার সোল্ড এট অ্যান অকশন দ্যাট ইজ সামারাইজড ইন দ্য টেবল অ্যাবভ, হোয়াট ওয়াজ দ্য এভারেজ সেল প্রাইস পার কার। মানে এখানে স্মল কার আছে, লার্জ কার আছে, স্মল এবং লার্জ কারের মধ্যে বলছে নাম্বার অফ কার সোল্ড 16টা 20টা, আপনি লার্জ কার সেল হয়েছে 20টা সেল হয়েছে, আর অ্যাকচুয়াল সেলস টোটাল এখানে বলেছে কার সোল্ড
সেল প্রাইস, একটা প্রজেক্টেড সেল আর একটা অ্যাকচুয়াল, তাহলে সেল প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালটা, অর্থাৎ $120, এটা হচ্ছে সেলস টোটাল, আর নাম্বার অফ কার্ড সোল্ড হচ্ছে 20, so we can just divide 120 by 20 and write down the answer. Okay. এটা এখানে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য লিখেছি, দুটো জিনিস এখানে দেখার বিষয়, যেমন মার্চেন্ট মেড a profit of $5 on the sale of sweater that cost the merchant $15. What is the profit expressed as a percent? So আপনি যখন 5/15 দিবেন 1/3 আসবে, তখন 0.3333 এরকম 33.33%, 3 will repeat. তখন আপনার করণীয় কি, যে নিয়ারেস্ট হোল পার্সেন্ট এখানে বলে দিয়েছে, তাহলে 0.33 আপনি লিখছেন না, এটা খেয়াল করতে হবে যে ব্র্যাকেটে কিছু দিল কিনা বা এরকম আন্ডারলাইন করে ব্যতিক্রম কিছু কোনো ইনস্ট্রাকশন দিয়েছে কিনা অ্যাবাউট দি আনসার। তারপরে পার্সেন্টটা এখানে চিহ্নটা দেওয়া আছে, তাহলে পার্সেন্ট যেহেতু দেওয়া আছে এটা হবে তখন হোল নাম্বারে, আমার পুরো পূর্ণ সংখ্যায়, অর্থাৎ এখানে আনসার হবে শুধু 33, রাইট? এইভাবে করে আনসারটা হবে। তো আনসার বসানোর সময় নিউমারিক এন্ট্রিতে এরকম চারপাশ খেয়াল করতে হবে যে আমার এখানে কি লেখা আছে, পার্সেন্ট লেখা আছে, ওদিকে নিয়ারেস্ট হোল পার্সেন্ট লেখা আছে, সাইনটা দেওয়া আছে, এগুলো খেয়াল করতে হবে। এখানেও সিমিলারলি একই ভাবে আমি দেখিয়েছি। এখানে যে ক্যালকুলেশনটা করার পর এই যে ওয়ার্কস এন্ড রেটস এর একটা অঙ্ক আমরা করব চ্যাপ্টার ওয়াইজ, এটা করার পর এখানে মিনিটসে আনসার দিতে বলেছে। মেবি ইউ ক্যালকুলেটেড এন্ড গেট দি আনসার ইন আওয়ার্স, বাট যেভাবেই আপনি পান না কেন আপনাকে সেটা মিনিটে কনভার্ট করে দিতে হবে। যদি 0.5 আওয়ার আপনি পেয়ে থাকেন, আপনাকে 30 সংখ্যাটা লিখে আনসার দিতে হবে, কারণ এখানে বক্সের পাশে মিনিটস লেখা আছে। ঠিক আছে, সো মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমাদের কাজের। নিউমারিক এন্ট্রি কোশ্চেন্স, rectangle R has length 30 and width 10, square S has length 5. The perimeter of S is what fraction of the perimeter of R? perimeter মনে আছে তো, এটার আনসার কি হবে? হ্যালো, Minhaj? Four, sir. Sorry? The answer will be 4. 1/4. S by R, that means 1/4. 1/4, exactly, not 4, 1/4, কোনটা উপরে কোনটা নিচে খেয়াল রাখতে হবে। গুড, 1/4। 1/4 লেখার জন্য এখানে বক্স দেওয়া আছে, এটা জিআরই কনভেনশন, এটা স্টাইলটা এরকম যে আপনি যখন এরকম ফ্র্যাকশনে যখন আনসার হবে তখন তারা এইরকম দুইটা বক্স দিয়ে দেয়, একটা ফ্র্যাকশনটা চিহ্নটা সুন্দরভাবে দিয়ে দেয়, পরিষ্কারভাবে আপনি বুঝতে পারছেন, দেখেই বুঝতে পারছেন যে 1টা উপরে লিখতে হবে, 4টা, so no confusion there. Okay. তো এগেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে কোর্সের কোথায় কিভাবে আমরা আগাবো। আমরা আজকে তৃতীয় সেশনটা করলাম নো অ্যাবাউট জিআরই, যেখানে আমরা জিআরই স্ট্রাকচার এবং কন্টেন্ট নিয়ে আলোচনা করলাম। গতকাল আমরা গ্রেডেড মিশন নিয়ে আলোচনা করেছিলাম। দেন আমরা স্ট্র্যাটেজি এন্ড প্র্যাকটিস নিয়ে কাজ করব। কোয়ান্টের জন্য 10 ক্লাসেস, ভার্বালের জন্য 8 ক্লাসেস। এটা নিয়ে কিছু এদিক ওদিক হতে পারে, আমরা 10 থেকে বাড়াতে পারি, ভার্বাল থেকে নিতে পারি বা বাড়াতে পারি, বা এন্টায়ারলি সেশন বাড়াতে পারি। দেন আমরা ড্রিলে যাব। ড্রিল করার সময় স্ট্র্যাটেজি প্র্যাকটিস করার সময় তো প্র্যাকটিস হবেই, আমি দেখিয়েছি অলরেডি। কোয়ান্টের জন্য আমরা 5LP ব্যবহার করব ম্যাথ রিভিউর পাশাপাশি, আর ভার্বাল স্ট্র্যাটেজি এন্ড প্র্যাকটিসের জন্য আমরা অফিসিয়াল রিসোর্সেস ব্যবহার করব। হোমওয়ার্ক উইল বি ফ্রম অফিসিয়াল রিসোর্সেস অ্যাজ ওয়েল অ্যাজ বর্তমানে যে বইগুলো আছে ETS এর ভার্বাল, এবং সেটার পাশাপাশি আমরা বিগ বুক থেকে কিছু হোমওয়ার্ক আমি দেব। কোয়ান্ট স্ট্র্যাটেজিতে 5LP থেকে হোমওয়ার্ক থাকবে। আরো কিছু ম্যাটেরিয়াল আমি শেয়ার করব, তার মধ্যে একটা আছে গ্রেগমেট ফ্ল্যাশ কার্ড, কোয়ান্ট স্ট্র্যাটেজির জন্য আমি শেয়ার করব যেটা। তারপরে আমরা ড্রিলে যাব যে এখন কোশ্চেন কেমন হয়, সেগুলো হোমওয়ার্ক থাকবে। ক্লাসেস উইল বি লাইক দিস, যে আপনি আমি টার্গেট দিয়ে দিলাম যে আগামী ক্লাসে আমরা কেএমএফ এর এই কোশ্চেন সেটটা নিয়ে আলোচনা করবো, এই দুটো সেট আপনারা নিজেরা করবেন। করার পরে আমি একটা লিস্ট নিব যে কোন কোন কোশ্চেনে আপনাদের প্রবলেম আছে, দেন ওই লিস্ট ধরে আমরা সলভ করবো, একটা একটা করে ক্লাসে সলভ করবো। So this is about the course now. Content নিয়ে বা ওভারঅল কোর্স নিয়ে কিংবা আগে পরে যে কোনো কিছু নিয়ে, আইএলটিএস নিয়ে আর কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন। We have got like more than 15 minutes left. ভাইয়া আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে ক্লাস, যেটা 3rd ক্লাস, ওটা কবে স্টার্ট হবে, বুধবার নাকি? We will continue. সোমবার আমরা যেমন শনি সোম বুধ বলেছি,
আজকে হুম। শনিবারে করেছি, সোমবারে করলাম, আর তারপরে বুধবার। উইল জাস্ট কন্টিনিউ। আচ্ছা, আর আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে একটু জিআরই আমি প্রিপারেশন। একটা কাজ করি, আমি রেকর্ডিংটা একটু অফ